জি স্যার, তো জি কি স্যার। অবস্থা, সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার স্যার। ভালো আছেন? স্যার ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের সেকেন্ড ক্লাস। আমি একটু এটা শেয়ার দেই, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আসে নাই মনে হয়, না? আসেনি। না স্যার, এখন আসেনি। এখন কি আসছে? দেখা যাচ্ছে এখন? স্যার এখনো ভিডিওটা ওইভাবে অন হয় নাই। না স্যার, ভিডিওটা আপনার এক্সেলটা দেখা যাচ্ছে, বাট ভিডিওটা অন হয় নাই। আচ্ছা, অলরাইট, আমি আবার দেখতেছি। এখন দেখেন তো। জি আসছে স্যার। এখন ঠিক জি আছে। জি জি, এখন আসছে স্যার। এখন আসছে স্যার। জি, তো আওয়াজ হচ্ছে, যারা একটু কথা বলছেন না মিউট করে রাখেন। সাইড থেকে প্রচুর আওয়াজ আসতেছে, সবাই একটু মিউট করে ফেলেন। হ্যাঁ, তো আজকে আমরা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ইন সাপ্লাই চেনের এই মডিউলের সেকেন্ড ক্লাস আলাপ করব। তো আজকে হলো আমরা বেসিক্যালি ডিস্ট্রিবিউশনের নেটওয়ার্ক নিয়ে আলাপ করব। ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। প্রথম ক্লাস হয়েছে, আজকে সেকেন্ড ক্লাস। আগামী ঈদের পরে বোধহয় থার্ড ক্লাস হবে। তো এই তিনটা ক্লাসের উপর ভিত্তি করে আপনাদের মিড টার্ম হবে, 1, 2 এবং 3 নাম্বার ক্লাসের উপর ভিত্তি করে 30 মার্কসের আপনাদের পরীক্ষা হবে, মিড টার্ম পরীক্ষা। তো আজকে আমরা কি কি জিনিস নিয়ে আলাপ করব? দ্য রোল অফ ডিস্ট্রিবিউশন ইন নেটওয়ার্ক, কি কি ফ্যাক্টর ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটাকে ডিজাইন করতে গেলে কি ফ্যাক্টর আমাদেরকে ইনফ্লুয়েন্স করে। তারপরে ডিজাইন কিছু অপশন আছে, মডেল, সেগুলো নিয়ে আমরা আলাপ করব। ই বিজনেস নিয়ে কিছু কথাবার্তা বলবো। ঠিক আছে, এই এই হচ্ছে টোটাল আউটলাইন। তো আমরা শুরু করি। একটু টাইম দেন, আমি একটু ওই যে ক্যামেরার এটা একটু করে নিই, এটা একটু বেশি হয়ে গেছে। Just 1 minute. আচ্ছা, দ্য রোল অফ ডিস্ট্রিবিউশন ইন দি সাপ্লাই চেন। তো সাপ্লাই চেনে ডিস্ট্রিবিউশনের রোলটা কি? ঠিক আছে, সো ডিস্ট্রিবিউশন বলতে কি বোঝাচ্ছে দেখেন। প্রথম ক্লাসে যা ডিসকাশন করেছিলাম সেগুলো থেকেও আবার কিছু কিছু রেফারেন্স দিয়ে এখানে টেনে আনার চেষ্টা করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা তো, আপনাদের তো মনে আছে তাই না, যে 5টি স্টেজের কথা আমরা বলেছিলাম। প্রথম শুরু হয়েছিল কি, সাপ্লায়ার দিয়ে, তারপরে হচ্ছে ম্যানুফ্যাকচারিং স্টেজ, তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউটর, তারপরে কি ছিল, রিটেইলার, তারপরে ছিল হলো কনজিউমার। যে কোনো সাপ্লাই চেনে 5টা স্টেজ নিয়ে আমরা কাজ করি। তো এখানে দেখেন কি বলছে, ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনের প্রসঙ্গটা আসতে যখন, তখন এটা ডেফিনেশনটা কি বলেছে। এখানে বলেছে দ্য স্টেপস টেকেন টু মুভ অ্যান্ড স্টোর আ প্রোডাক্ট ফ্রম দি সাপ্লায়ার স্টেজ থেকে টু কাস্টমার স্টেজ ইন এ সাপ্লাই চেইন। ভেরি সিম্পল ডেফিনেশন। আপনি যে সমস্ত স্টেজ বা অ্যাকশন প্ল্যান নেন একটা প্রোডাক্টকে স্টোর করার জন্য এবং মুভ করানোর জন্য, তাই তো? কোথাও আপনি মুভ করাবেন, কোথাও আপনি স্টোর করবেন। আজকে যদি আপনি আপনার নারায়ণগঞ্জের ফ্যাক্টরি থেকে যে কোনো প্রোডাক্ট, হোয়াট এভার দ্য প্রোডাক্ট, প্রোডাক্ট বানায় সেটা যদি আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিতে চান, তো মধ্যবর্তী কোনো জায়গায় আপনি স্টোর করা লাগতে পারে, থাকতে পারে না? আপনার ডিস্ট্রিবিউশন সেন্টারে রাখা লাগতে পারে, এফজি ওয়্যারহাউসে রাখা রাখতে পারে, ডেপোতে রাখা রাখতে পারে। তাহলে সেখানে আপনি স্টোর করবেন, তারপরে আপনি মুভ করায় একদম মার্কেট প্লেসে আপনার কনজিউমারের দোরগোড়ায় নিয়ে যাবেন। সেটা হচ্ছে, আবারও আমি শব্দ পাচ্ছি, ক্যাচক্যাচ আওয়াজ। আপনারা আহ, কথা না বললে প্লিজ মিউট করে রাখেন, আওয়াজ আসতেছে। হ্যাঁ, সো সেটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন। আপনাকে প্রোডাক্টটাকে স্টোর করতে হবে এবং মুভ করাইতে হবে। এটাই হচ্ছে ডিস্ট্রিবিউশনের সংজ্ঞা। Distribution directly affect, very important line, distribution directly affects cost and the customer experience, and কি বলছে, therefore drives profitability. ডিস্ট্রিবিউশন আপনার
কস্টকে ডিরেক্টলি এফেক্ট করবে এবং কাস্টমারের এক্সপিরিয়েন্স অ্যান্ড কি ফাইনালি কি প্রফিটেবিলিটিকে আপনার হিট করবে। এটার সাথে কোনো দ্বিমত আছে? আজকে যদি আপনার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ভালো না হয়, কাস্টমার এক্সপিরিয়েন্স ভালো হবে? ভালো না। হবে না। না স্যার, ভালো না হলে আপনার প্রফিটে হ্যাম্পার হবে, মানে সেলস পড়ে যাবে, মার্কেট শেয়ার কমে যাবে, প্রফিটেবিলিটিতে আপনার ইম্প্যাক্ট হবে, ওইটাই বলছে। আর আপনি যদি বেশি এক্সপেন্সিভ ডিস্ট্রিবিউশন মডেল এস্টাবলিশ করেন, তাহলে অবশ্যই সেটার কস্ট বেড়ে যাবে। তাহলে এটা কস্টের উপর একটা ডিরেক্ট ইফেক্ট আছে, আইদার বেশি কস্ট, কম কস্ট অথবা অপটিমাম কস্ট। এবং আলটিমেটলি কাস্টমারের এক্সপিরিয়েন্স এবং ফাইনালি ড্রাইভস প্রফিটেবিলিটি, ওই কথাটাই এখানে বলছে। অনেক সময় কারেক্ট ইনকারেক্ট ট্রু ফলস হিসেবে এই ধরনের স্টেটমেন্ট দিতে পারে পরীক্ষায়। চয়েস অফ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ক্যান অ্যাচিভ, এই জন্য কিছু লাইন খুব মনোযোগ দিয়ে মাথায় রাখবেন। চয়েস অফ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটাকে তো আমাদের চয়েস করে নিতে হয়। ক্যান অ্যাচিভ সাপ্লাই চেন অবজেক্টিভ, কোথার থেকে? লো কস্ট টু হাই রেসপন্সিভনেস। সাপ্লাই চেনের যে অবজেক্টিভ আছে, লো কস্ট মানে এফিসিয়েন্সি থেকে আমরা হায়ার রেসপন্সিভনেসে আমরা যাব। এই পুরা জিনিসটাকে ইনফ্লুয়েন্স করতে গেলে, অ্যাচিভ করতে গেলে আমার চয়েস অফ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটাকে ওইভাবে সাজাইতে হবে। আজকে যদি আপনি মনে করেন আপনি সব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা মাল্টি চ্যানেল করবেন না, একটা চ্যানেল দিয়ে করবেন, তাহলে হয়তো সারা বাংলাদেশে আপনি অত দ্রুত সময় পৌঁছাতে পারবেন না, আপনার লিড টাইম এফেক্টেড হবে, আপনার কনজিউমার ওয়েট করে বসে থাকবে আপনার প্রোডাক্টের জন্য। ঠিক আছে, তখন হাই যে রেসপন্সিভনেস সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন। আবার যদি আপনি মনে করেন না আমি অল্প সংখ্যক ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বা চ্যানেল দিয়ে আমি অপারেট করবো, তাহলে আপনি কস্টের উপর আপনার একটা ভালো দখল থাকবে, আপনি এফিসিয়েন্সি অ্যাচিভ করবেন, আপনি খরচ কমাইতে পারবেন। বাট সাফারার হবে আপনার মার্কেট, আপনার কনজিউমার ওয়েট করবে অনেক বেশি সময়। সারা পৃথিবীতে ওয়ালমার্ট, ডেল, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, যেটাকে আমরা পিএনজি বলি, গ্রেইঙ্গার, এই সমস্ত কোম্পানিগুলি সারা পৃথিবীতে খুবই বিখ্যাত তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিজাইনের জন্য ইন সাপ্লাই চেন। নাও ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিজাইন, এই স্লাইডটাও কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকেও পরীক্ষা কোশ্চেন আসে। ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক পারফরমেন্স ইভালুয়েটেড অ্যালং উইথ টু ডাইমেনশনস, দুইটা ডাইমেনশন এট দ্য হাইয়েস্ট লেভেল, দুইটা ডাইমেনশনে সেইটা পারফরমেন্সটাকে ইভ্যালুয়েশন করা। প্রথমটা কি? কাস্টমার্স নিডস দ্যাট আর মিট। আজকে আমরা যাই করি না কেন ভাই, একটা জিনিস মনোযোগ দিয়ে দেখেন, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক যে আমরা ডিজাইন করতেছি এটার আলটিমেট অবজেক্টিভ কি? এক কথায় যদি বলেন, অন টাইমে প্রোডাক্ট দিয়ে ডেলিভারি করা। হ্যাঁ, প্রোডাক্ট ডেলিভারি দিবেন কি জন্য? কাস্টমারের নিডটাকে যাতে আপনি মিট করতে পারেন, এটি তো অবজেক্টিভ। জি জি আমি এমন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আমি ডেভেলপ করলাম, আমার কাস্টমারের নিড মিট করে না, তাহলে লাভ কি? তাহলে তো লাভ নাই কোনো। স্যাটিসফ্যাকশন অফ কাস্টমার। স্যাটিসফ্যাকশন অফ কাস্টমার, বা কাস্টমার যে আশা যেটা করে যে আমি এই প্রোডাক্টটা আমি 3 ঘন্টার ভিতরে চাই, 4 ঘন্টার ভিতরে চাই, সবগুলি পোর্টফোলিও চাই, সবগুলি এসকিউ চাই, এগুলো আমার এক্সপেকটেশন, আমার নিড। সেই নিডটাকে যদি দিতে না পারে, সে ফর এক্সাম্পল আমি যদি বিএটি উদাহরণ দিই, ধরেন আমি একটা ক্লাস্টার ধরি, এই ধরেন কি বলবো এটা, পল্লবী একটা মধ্যবিত্তের জন্য খুব চমৎকার একটা ক্লাস্টার, তাই তো? এখানে কিছু পয়সাওয়ালা লোকজনও থাকে, মধ্যবিত্তই থাকে, আবার আশেপাশে নিম্ন মধ্যবিত্তই থাকে, আমি গুলশানের কথায় যাচ্ছি না। বাট এই ধরনের একটা ক্লাস্টারে কিন্তু বিএনএস থেকে শুরু করে লোয়ার ব্র্যান্ডের যে সিগারেট, ডার্বি, পাইলট যা আছে সবই কিন্তু চলে। আপনারা যদি একটু ডেমোগ্রাফিটা মাথায় রাখেন তাহলে সবগুলি চলে। খালি এখন যদি বিএটি তার বেনসন এন্ড হেজেসের যেগুলো আছে, ফুল ফ্লেভার, ব্লু গোল্ড, তারপর ধরেন সুইচ, জেপিজিএল, এগুলি আইনা ভরে রাখলো, রিটেল শপ যেগুলো আছে দোকানদাররা এগুলি রাখে। অনেকে যারা এখানে আছে, যারা ডার্বি খায়, পাইলট খায়, হ্যাঁ, স্টার খায়, এগুলো রাখে না, কথা কথা বলতেছি উদাহরণ। তাইলে নিশ্চয়ই একটা 20-25% একটা পার্সেন্টেজ একটা কাস্টমারের নিডটা কিন্তু মিট হইল। তাহলে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের পারফরমেন্স যখন আপনি ইভ্যালুয়েশন করবেন, এইটা একটা প্রধানতম ডাইমেনশন। এখন আপনি হয়তো বলতে পারেন খুব পয়সাওয়ালা একটা জায়গা, পশ একেবারে, যেখানে ডার্বিও তো চলে না, সেখানে কেন রাখবেন? ইয়েস, ইউ আর রাইট। সেই পার্টিকুলার জায়গাটা আপনার যেটা রাখা দরকার সেটি রাখবেন আপনি, এটি তো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের কাজ। স্যার, আজকে এখানে যদি লেভেল এবং সার্ভিস দুইটা জিনিসকে মাথায় রাখতে হবে তাহলে। হ্যাঁ, সেটা তো আসবেই, কাস্টমারের নিডের সাথে সার্ভিস লাগবে। প্রথমে তো প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি, প্রোডাক্ট আমি যা চাই যেই সময়ের ভিতরে চাই সেগুলো আছে কিনা, তাই তো? তারপরে কস্ট অফ মিটিং কাস্টমার নিড, তারপরে সেকেন্ড হলো কাস্টমারের এই নিডটা কি করতে চাই, কি পরিমাণ কস্ট ইনকার করতে হয় ওই অর্গানাইজেশনের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিজাইন করতে গেলে। খুব বেশি যদি কস্টলি হয়ে যায়, তাহলে ওই যে একটা বিজনেস তো এনি কস্টে অপারেট করতে পারে না, অ্যাট এ কস্ট হইতে হবে, কম্পিটিটিভ, সেই কথাটাই বলছে। তো distribution network design option must therefore be considered according to their impact on customer service and the cost, কি বলছে কস্ট, এটা একটু বলেন তো, কস্ট টু কস্ট টু দা প্রোভাইড দিস লেভেল অফ সার্ভিস। হ্যাঁ, তো সার্ভিস লেভেলের সাথেও provide মিলিয়ে, the level of service. হ্যাঁ,
সার্ভিস লেভেলটাও আপনাকে মাথায় রাখতে হবে। আমি এটা কেন কেন জানি সরাইতে পারতেছি না, আমার এখানে একটা দুইটা ওয়ার্ড একটু ঢেকে যাচ্ছে। 1 মিনিট, টেকনিক্যাল ঝামেলা হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। স্যার, এই যে বলেন। কস্ট অফ মিটিং কাস্টমার নিডস, এই যে পয়েন্টটা, এটা কাস্টমার নিডস দ্যাট আর মিট, এটা প্রথম যে পয়েন্ট, এটা হচ্ছে কাস্টমার যেরকম সেরকম আমি প্রোডাক্ট রাখবো, কিন্তু কস্ট অফ মিটিং কাস্টমার নিডস এই বিষয়টা কি এটা স্যার আর একটু এটা ক্লিয়ার এটা করতে? হচ্ছে এটা হচ্ছে অর্গানাইজেশনের কস্ট অফ মিটিং কাস্টমার নিড। আজকে আমি বিইটির উদাহরণ দিলাম, ইউনিলিভারের উদাহরণ দেই। যে কোনো অর্গানাইজেশন কাস্টমারের এই নিডটাকে ফুলফিল করতে গেলে তার একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল মেনটেন করতে হয়, তাই তো? আপনার প্রোডাক্ট ফ্যাক্টরি থেকে ডিস্ট্রিবিউটরের কাছে দিতে হয়, সেখান থেকে রিটেলের কাছে যায়। এটা করতে গেলে তো একটা কস্ট আছে। এই ডিজাইনের যে কস্ট, সেই কস্টটা আপনার যদি অতিরিক্ত হয়ে যায় বা আপনি যদি একদম আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাইলে আপনার এই পারফরমেন্স ইভ্যালুয়েশনে প্রবলেম হবে। এই এই দুইটা ডাইমেনশনই আপনাকে দেখা হয়। অ্যাজ এ কাস্টমারের নিড আপনি ফুলফিল করতে পারছেন কিনা, ফুলফিল করতে গেলে আপনার কি ধরনের কস্ট ইনকার হয় আপনার এন্টায়ার সিস্টেমে, ওই কথাটাই বলা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ওকে, লেটস মুভ। এটা সরাইতে পারতেছি না আমি। এনিওয়ে, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিজাইন, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে এই ফ্যাক্টরগুলি থেকে। ফ্যাক্টরগুলি আমরা আলাপ করি। এলিমেন্টস অফ কাস্টমার সার্ভিস ইনফ্লুয়েন্স বাই নেটওয়ার্ক ডিজাইন, নেটওয়ার্ক স্ট্রাকচার। আপনি যখন একটা কাস্টমারের সার্ভিসকে এমনভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবেন নেটওয়ার্ক ডিজাইন বা স্ট্রাকচার দিয়ে, যাতে কাস্টমার আপনার হ্যাপি থাকে। তো অনেকগুলি এলিমেন্ট দেখেন, 1 2 3 4 5 6 7টা এলিমেন্ট আছে। এই 7টা এলিমেন্ট আমরা ডিসকাশন করব। এগুলো কিন্তু সংজ্ঞাও আসতে পারে, সংজ্ঞাগুলি এখানে লেখা নাই, কিন্তু আমি ব্যাখ্যা করে যাব, মাথায় রাখতে হবে আপনাদের। প্রথম হচ্ছে রেসপন্স টাইম। রেসপন্স টাইম মানে কি? অন টাইম। রেসপন্স টাইম মানে হচ্ছে কতটুকু সময়ের ভিতরে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস কনজিউমারের কাছে পৌঁছে দিতে পারবেন, তাই তো? এটা বা হচ্ছে লিড বেসিক্যালি টাইমও বলা যায়। লিড টাইম। সিম্পল ভাবে যদি বলি, আমি আমার লিড টাইম, তাই স্পিড, কতটুকু স্পিডে আমি একদম সোজা বাংলায় বলতেছি, আপনারা মাথায় নিয়ে নেন, ব্রেনে নিলেই আপনারা পরীক্ষায় লাইন দেখলেই বুঝে ফেলবেন এটার সংখ্যা। সো রেসপন্স টাইম মানে হচ্ছে ইট ইজ দ্য স্পিড, কতটুকু স্পিডে আপনার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তার পণ্য বা প্রোডাক্টটাকে কনজিউমারের কাছে পৌঁছে দিচ্ছে। লিড টাইম, দ্যাটস কল্ড রেসপন্স টাইম। একদম সিম্পল ভাবে মাথায় রাখেন। প্রোডাক্ট ভ্যারাইটি, হোয়াট ডাজ ইট মিন বাই প্রোডাক্ট ভ্যারাইটি? আপনার যত প্রোডাক্ট আছে, প্রোডাক্ট ফ্যামিলি, পোর্টফোলিও, এসকিইউ, এই যেমন বিইটি একটা উদাহরণ দিলাম, তাই তো? তার সবচেয়ে প্রিমিয়াম গ্রেডে কি আছে? বেনসন। বেনসনের ভিতরে তার তিনটা হলো, বিএনএচ এর ভিতরে ফ্যামিলির তিনটা জিনিস, একটা হচ্ছে ফুল ফ্লেভার, একটা হচ্ছে ব্লু গোল্ড। ব্লু গোল্ড মানে হলো সাদা ফিল্টার যেটা, আর ফুল ফ্লেভারটা তো বুঝতেছেন, ফিল্টারের রংটা সাদা না। আর একটা হচ্ছে সুইচ। সুইচ মানে হলো ক্যাপসুল যেটাতে থাকে, ওই যে ফিল্টারের ভিতরে ক্যাপসুল চাপ দিয়ে ভেঙে। এই যে তিনটা ফ্যামিলির ভিতরে, বিএনএচ ফ্যামিলির ভিতরে তিনটা পোর্টফোলিও, সেইটার ভিতরে আবার এসকিউ কি? এসকিউ মানে হচ্ছে 20 স্টিক্সের একটা প্যাকেট, 12 স্টিক্সের প্যাকেট, 10 স্টিক্সের প্যাকেট, এই সবগুলি অল কনফিগারেশন। এটা কিন্তু আমি প্রিমিয়ামের বললাম। তারপরে তার অ্যাসপিরেশনাল প্রিমিয়াম আছে, যেটাতে জেপিজিএল রাখা হয়, লোয়ার ব্র্যান্ড আছে, পাইলট, তারপরে ডার্বি, হলিউড, অনেক কিছু আছে। এই সমস্ত প্রোডাক্ট, অল কনফিগারেশন, অল ভ্যারাইটি, যদি বিইটি কোনো রিটেল শপে রাখতে পারে, তাইলে আমি কি বলবো? বিএটি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এই প্রোডাক্ট ভ্যারাইটিটা এনশিওর করতে পারছে। ক্লিয়ার হয়েছে? সেম ভাবে ইউনিলিভারের যদি সাবান ধরি আমি, লাক্স সাবান আর কি লাইফ বয়, লাক্সের ভিতরে অনেক ভ্যারাইটি আছে না? কালারে ভ্যারাইটি আছে, কোনোটা পার্পল কালার, কোনোটা রোজ ফ্লেভার আছে তো? আপনারা যারা ব্যবহার করেন আপনারা তো দেখেছেন। এই সবগুলি যখন সে অ্যাভেলেবেল করতে পারে, আমি ইন টার্মস অফ টকিং অ্যাবাউট অনলি সোপ সেকশন, আমি সাবানটা দিয়ে বলতেছি। সাবানের অল ভ্যারাইটি যখন ইউনিলিভারের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক রাখতে পারে কোনো একটা দোকানে, তখন আমি বলবো তার প্রোডাক্ট ভ্যারাইটি হ্যাজ এনশিওরড। অ্যাজ এ কনজিউমার আমি গেলাম, আমি যে চাইলাম হলো লাক্স সাবান এইটা, ওই বাসার ভাই যে বললো যে না আমি লাইফ বয় দেন, আমি পাইছি, উনি পাইলো না, তাহলে তো প্রোডাক্ট ভ্যারাইটি এনশিওর হলো না। কারণ হলো ওই পার্টিকুলার এলাকাতে দুইটারই ডিমান্ড আছে, সে তো রাখতে পারে নাই প্রোডাক্ট ভ্যারাইটি। যেইভাবে আমি বিএটির সিগারেটের উদাহরণ দিই, হোয়াট ইজ প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি? প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি হচ্ছে আপনার কারেন্ট ইনভেন্টরি দিয়ে আপনি কনজিউমারের রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করতে পারেন কিনা, প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি, রিফিল হয় কিনা সাথে সাথে। আজকে আপনি স্বপ্ন আগারোতে গেলেন, স্বপ্নতে যেয়ে আপনার বাসায় মেহমান আসবে, আপনি কোকের বোতল নিছেন 2 লিটার, ঠিক আছে, স্প্রাইট নিছেন, 7 আপ নিছেন,
3-4টা নিয়ে আপনি ই করে ফেলছেন, আপনি ট্রলিতে ভরে ফেলছেন। তা আমার পিছনে মনে করেন বাসার ভাই আছে, ওনার বাসায়ও মেহমান আসবে, উনিও যে একই এক্সপেক্ট করতেছে এগুলি করবে, সে তো ওই যে আমি তো শেল থেকে টান দিয়ে নিছি নাকি, তো তাতে তো এমটি হয়েছে, এমটি হয়ে উনি স্বাভাবিকভাবে আমার পিছনে দাঁড়ায় উনি বুঝতেছেন এটা কি রিফিল হচ্ছে কিনা, তার মানে কারেন্ট ইনভেন্টরি থেকে ফিল আপ হচ্ছে কিনা। উনি 10 মিনিট এদিক ওদিক তাকায় দেখলেন সেলস গার্ল বা বয় এদিক ওদিক ঘুরতেছে, দিতে পারতেছে না, তার মানে বাসার ভাইয়ের মনে সন্দেহ জাগবে যে ওর স্টোরে বোধহয় এই মুহূর্তে স্টকটা নাই, মানে ওই ইনভেন্টরিটা নাই পার্টিকুলার, তার মানে প্রোডাক্ট অ্যাভেলেবেল না সেখানে। বুঝাইতে পারছি? সেম গোস ফর, ধরেন আমি ইয়েলোতে গেছি, আমি ইয়েলোতে যে প্যান্ট নিছি, আমার খুব পছন্দ হয়েছে এটা, গ্যাবার্ডিনের প্যান্ট, অথবা আমি জেন্টাল পার্কে গেছি, আমি ট্রায়াল ট্রায়াল দিয়ে পড়ছি, পরে আমি আমারটা প্যাক ট্যাক করে নিয়ে নিছি, পিছনে আমার আরেকজন দাঁড়ায় আছেন, আরেকজন উনিও গেছেন, ওনারও দেখে এটা পছন্দ হয়েছে, উনি হয়তো আমার এই নাড়াচাড়াটা দেখছেন, বাট উনি দেখতে চাচ্ছেন যে এটা কি ফিল আপ হচ্ছে কিনা। অনেক সময় হয় না ভাই, এটা আমি নিবো, আরেকটা পিস নিয়ে আসেন, তো ওরা বলতেছে স্যার ওয়েট করেন আমি স্টোর থেকে নিয়ে আসতেছি, 15 মিনিট 20 মিনিট চলে গেছে, তারপরেও কোনো ওই প্রোডাক্টটাই না অ্যাভেলেবেল করতে পারছে না। তার মানে হচ্ছে কারেন্ট ইনভেন্টরি থেকে প্রোডাক্টটাকে অ্যাভেলেবেল করতে পারছে না, কাস্টমারের ডিমান্ডটাকে ফুলফিল করতে পারছে না, এটি হচ্ছে প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি। বোঝা গেছে? কাস্টমার এক্সপিরিয়েন্স ইজ এ হিউজ টার্ম। কাস্টমার এক্সপিরিয়েন্স দি মোমেন্ট কাস্টমার যে কোনো একটা ব্রিক এন্ড মর্টার শপে পা রাখে, সেই জায়গা থেকে প্রোডাক্টটা কিনে যখন বেরিয়ে আসে, এই পুরো টাইমটাই কিন্তু কাস্টমার এক্সপিরিয়েন্সের অংশ। আপনারা যখন কাস্টমার, আপনি যখন কোনো একটা দোকানে যান, আপনাকে কিভাবে রিসিভ করলো, রিসিভ করার পরে তারা কি বলে যে স্যার আসেন, অনেকদিন পরে আসলেন, কেমন আছেন, ম্যাডাম কেমন আছে, এই যে শুরু হইলো, তারপরে ভালো শার্ট আসছে, দেখেন স্যার ওই ওই কর্নারে আছে, দিজ আর অল নিউ প্রোডাক্ট। এই যে যে আপনাকে প্রথম থেকে রিসিভ করে সে তাকে আপনাকে একটা গুড এক্সপিরিয়েন্স দিচ্ছে, আপনার কিন্তু ভালো লাগা শুরু হচ্ছে। তারপর আপনি একটা প্রোডাক্ট ধরলেন, নিয়ে ট্রায়াল করলেন, ট্রায়াল করে পছন্দ হইলো, বা একটা আপনি বদলাই দিতে বললেন যে আমার 15.5 কলার আমি পরি, আপনি তো 16 দিয়েছেন, একটু ঢিলা লাগতেছে, ক্যান ইউ চেঞ্জ এভরিথিং। আপনি যেভাবে বলছেন, ওরা ট্রায়াল রুম থেকে আপনি তাদের শার্টটা দিচ্ছেন, সে আবার এটাকে বদলাই দিচ্ছে, তারপরে আপনার এটা পছন্দ হলো, প্যাক করলেন, টাকা পে করে বেরিয়ে চলে আসলেন। টাকা পেয়েও হচ্ছে পার্ট অফ দি কাস্টমার এক্সপিরিয়েন্স। ক্যাশ টাকা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, হোয়াট এভার, যত অপশন আছে, তাই তো কাস্টমার এক্সপিরিয়েন্সের অংশ না? আজকে যদি অনলাইনের অংশ দেখেন, এটা তো আমি ব্রিক এন্ড মর্টার শপের কথা বললাম, ঘরে বসে আপনি দারাজে অর্ডার করতেছেন, অর্ডার পিক হইলো, অর্ডার স্যার মিউট হয়ে গেছে। কেউ তো আসতেছে না, I শেয়ারও think তো করা যাবে না। কারোর লাইন মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। সম্ভবত স্যারের ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে। গ্লিচ। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? টাইম টু মার্কেট। কোন জায়গাটায় আমি ডিসকানেক্ট হয়েছি? টাইম টু মার্কেট, রাইট? জি স্যার, টাইম টু মার্কেট। ওকে, টাইম টু মার্কেট হচ্ছে ভেরি সিম্পল ভাবে মাথায় রাখেন, ডোন্ট কনফিউজ উইথ রেসপন্স টাইম। টাইম টু মার্কেট হচ্ছে আপনি একটা নিউ প্রোডাক্ট বাজারে লঞ্চ করবেন, যেটাকে এনপিআই বলে, নিউ প্রোডাক্ট ইন্ট্রোডাকশন বা ইনিশিয়েশন, যেটা আইডিয়া থেকে আপনার বাজারে লঞ্চ করা পর্যন্ত, এই যে মধ্যবর্তী যে টাইমটা, দ্যাট ইজ কল টাইম টু মার্কেট। মানে আইডিয়া জেনারেট করলেন, তারপরে আপনি ডিজাইন করলেন, প্রোটোটাইপ ডেভেলপ করলেন, ট্রায়াল করলেন, ট্রায়ালের পরে ফিডব্যাক নিতে হয়, সেই ফিডব্যাক নিয়ে আবার এটাকে রিভাইজ করলেন, রিভিউ করলেন, অ্যাডজাস্ট করলেন, তারপর আপনি কমার্শিয়াল লঞ্চে গেলেন। এই যে টোটাল টাইম, দ্যাটস নোন এজ টাইম টু মার্কেট। সো টাইম টু মার্কেট কি বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? হোয়াট ইউ থিঙ্ক? একটা কম্পিটিটিভ মার্কেট সিচুয়েশনে কম কম হয়ে কম গেছে। কম হওয়া হওয়া ভালো। ভালো স্যার। আপনি আইডিয়া জেনারেশন করে যদি বছরের পর বছর লাগাই দেন, আপনার কম্পিটিশন তো বসে থাকবে না, সে দ্রুত নামায় ফেলবে। সো দ্যাটস ওয়াই, আবার একেবারে এমন রাতারাতিও নামানো যাবে না যাতে আপনার প্রোডাক্টটা যেয়ে বাজারে বদনাম করে ফেলে। সুনার ইজ বেটার, বাট তার মানে এই না যে আবার কোয়ালিটিটা একেবারে, এনশিওর রাখতে হবে। হ্যাঁ সবগুলি এনশিওর করি আপনাকে নামাইতে হবে, বাট যত দ্রুত নামানো যায়, তাই এটা হলো টার্গেট। অর্ডার ভিজিবিলিটি, আমরা সবাই জানি অর্ডার ভিজিবিলিটি কি। আপনি যদি ব্রিক এন্ড মর্টার ইয়েতে যান, সেখানে এক ধরনের অর্ডার ভিজিবিলিটি, অনলাইনের ক্ষেত্রে অর্ডার ভিজিবিলিটিটা ইজ মোস্ট 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 ইম্পর্টেন্ট। এই যে একটু আগে যে দারাজের উদাহরণ দিচ্ছিলাম, অর্ডার পিক করা, অর্ডার প্রসেস করা, অর্ডার ভিজিবিলিটি কি, দ্য প্লেসমেন্ট অফ দ্য অর্ডার এন্ড দি ডেলিভারি, এই যে পুরো জিনিস কর্মকাণ্ডটা যে আপনি দেখেন, এটি হচ্ছে আপনার অর্ডার ভিজিবিলিটি। অর্ডার প্লেস করলেন, অর্ডার পিক হইলো, অর্ডার প্রসেস হইলো, আপনার প্রোডাক্ট ডেলিভারির জন্য রেডি হচ্ছে, ডেসপাচ হইলো, অন দ্য ওয়ে, সমস্ত কিছু আপনি সিস্টেমে ট্র্যাক করছেন, দ্যাটস পার্ট অফ ইউর অর্ডার ভিজিবিলিটি। হোয়াট অ্যাবাউট ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট বিজনেস?
আপনি বাংলাদেশে বসে রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট করলেন ইউরোপিয়ান মার্কেটে, আপনার বায়াররা কি আপনার অর্ডার দেখে না? ফ্যাক্টরিতে উৎপাদন শেষ হয়েছে কিনা, ফ্যাক্টরি গেট থেকে বের হয়েছে কিনা, চিটাগং পোর্টে গেছে কখন, উঠছে কখন, ইটিএ কখন, ইটিএল কখন, ট্রান্সশিপমেন্ট কোথায় হচ্ছে, কোন বন্দরে, সিঙ্গাপুরে না কলম্বোতে, কয়দিনে হচ্ছে? Don't you think they are not tracking all the things? These are all part of order visibility. সে অর্ডার দিয়ে বসে রয়েছে, নট লাইক দ্যাট। সে সবকিছু ভিজিবল ওয়েতে দেখতে চাচ্ছে সিস্টেমের মাধ্যমে। রিটার্নেবিলিটি রেট, দুইটা উদাহরণ দিই। একটা হচ্ছে ব্রিক অ্যান্ড মর্টার শপ, যেখানে আমরা ফিজিক্যালি বাইং করতে যাই বা শপ করতে যাই অথবা কিনতে যাই, সেখানে সারা পৃথিবীতে রিটার্নেবিলিটি রেট হচ্ছে 5 to 10%, অ্যাজ অপোজ টু অনলাইন বা ই কমার্সের ক্ষেত্রে এই সংখ্যাটা 25 থেকে 30%। সারা পৃথিবীর একটা স্ট্যাটিস্টিক্স। Who can tell why the returnability rate is much higher in case of online shopping compared to brick and mortar? কারণ স্যার আমরা ওটা টাচ করে দেখতে পারি না বা ধরেন verify করতে এটা লেখা নাই, পরীক্ষা যদি একটা এই ধরনের কমন সেন্সিক্যাল একটা কোশ্চেন আসে, ওইটা পড়ে আপনাকে বুঝতে হবে। বলেন। কারণ স্যার ওটা আমরা টাচ করে Depends on quality ভেরিফাই করতে maintain. পারি না, দেখতে একজন পারি না। ভাইয়া, একজন বলেন। স্যার ওটা আমরা টাচ করে বা ভেরিফাই করে দেখতে পারি না বা এক্সপিরিয়েন্স করে দেখতে পারি না, এই কারণে অনলাইনে রিটার্ন রেটটা বেশি। বেসিক্যালি হচ্ছে আমি যখন ব্রিক এন্ড মর্টার শপে যাই, আমি প্রোডাক্টটাকে ধরতে পারি, নাড়াচাড়া করতে পারি, এর কি বলে টেক্সচার দেখতে পারি, কালার দেখতে পারি, স্পেক দেখতে পারি, কোয়ালিটিটাকে বুঝে নিতে পারি, ট্রায়াল দিতে পারি। এই কোনোটাই অনলাইন শপিং এ সম্ভব না। আমাকে স্ক্রল ডাউন করে করে আমাকে প্রোডাক্টটা দেখতে হয়, তার ফিচারগুলি পড়ে নিতে হয়, পরে ছবিতে যেইভাবে তোলা হয় সেটার উপর বেস করে আমি অর্ডার দিই। ইয়েস অর নো? অফকোর্স ইয়েস। বাট আপনি তো জানেন, যখন কেউ প্রোডাক্ট সেল করে তখন খারাপ কেউ ছবি দেয় না, দেয় কেউ? সে তো তখন ভালোটাই সবচেয়ে ওখানে দেয়। বাট যখন আপনি অ্যাকচুয়ালি রিসিভ করেন, আপনি তখন দেখেন যা আপনি ফিল করেছিলেন, যা আপনি বুঝেছিলেন, অ্যাকচুয়ালি কালারটা ওরকম না, অ্যাকচুয়ালি টেক্সচারটা ওরকম না। সো ওই সময় কিন্তু প্রবলেমটা শুরু হয়। আর ফ্রডিউলেন্স হয় প্রচুর। আমাদের মতো দেশে এখনো ওই লেভেল অফ ইয়েতে কিন্তু আমরা পৌঁছতে পারিনি এখনো। এই ই কমার্স বা অনলাইন সেক্টর একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ফ্রডিউলেন্স। যা দেখায় সেইটা রিটার্নের সাথে যখন আবার ফেরত পাঠান বা অ্যাকচুয়ালি রিসিভ করেন, তখন অনেক ডেভিয়েশন থাকে। দ্যাটস ওয়াই রিটার্নেবিলিটি রেট ইজ ভেরি হাই। করোনার সময় অনলাইনে গরু বেচা কেনা হয়েছে, এগ্রিকালচারাল অ্যাগ্রো ফার্মে যে গরু দেখাইছে ভিডিও দিয়ে, আর যখন ডেলিভারি করছে হিউজ ডিফারেন্স। হাউ খাউ চিল্লি, এটা নিউজ হয়েছে তখন টেলিভিশনে। সো রিটার্নেবিলিটি রেট ইজ মাচ হায়ার ইন কেস অফ অনলাইন শপিং বা ই কমার্সের ক্ষেত্রে। ইভেন আপনি যখন ব্রিক এন্ড মর্টার শপে ফিজিক্যালি কিনতে যান, তখনও কিন্তু আপনি রিটার্ন করেন না? আপনি ট্রায়াল দিয়ে নিয়ে আসছেন, তারপরও হঠাৎ মনে হয়েছে রাতের বেলা যে আমি রাতের বেলা এটা ট্রায়াল দিছি, প্যান্টের এই জায়গাটা যে একটু ছোট্ট ছিদ্র আছে, পারফোরেশন আছে, আমি এটা খেয়াল করতে পারি না। হইতেই পারে হিউম্যান এরর। তখন আপনি চোখে হয়তো দেখেন নাই, তখন আপনি ভাউচারটা নিয়ে উইদিন 7 days বা 10 days যে পিরিয়ডটা থাকে তার ভিতরে আপনি ফেরত দিয়ে আবার বদলায় নিয়ে আসেন, তাই তো? তো যে কারণে রিটার্নেবিলিটি রেট ইজ মাচ ইজিয়ার। কার ক্ষেত্রে ইজিয়ার, অনলাইনের ক্ষেত্রে না ব্রিক এন্ড মর্টারের ক্ষেত্রে? ব্রিক এন্ড মর্টারের ক্ষেত্রে। তো সাপ্লাই চেইন কস্ট এফেক্টেড নেটওয়ার্ক স্ট্রাকচার, এখন আমরা কস্ট নিয়ে দেখবো। এতক্ষণ আমরা কাস্টমারের সার্ভিস যে সমস্ত এলিমেন্ট দিয়ে ইনফ্লুয়েন্স হয় সেগুলো দেখলাম। এখন আমরা দেখবো কস্ট। ইনভেন্টরি, আপনি যখন সাপ্লাই চেইন নেটওয়ার্ক স্ট্রাকচারে বেশি ইনভেন্টরি জেনারেট করে রাখবেন, দ্যাট উইল ইনকার মোর কস্ট। এটি স্বাভাবিক। আপনি যদি কম ইনভেন্টরি রাখেন, কম কস্ট হবে। বোথ ওয়ে। ট্রান্সপোর্টেশন, আজকে যদি ফাস্টার মুভমেন্ট অফ ট্রান্সপোর্টেশন আপনি নেন, যে আমাকে আমার প্রোডাক্টটাকে খুব দ্রুত গতিতে পৌঁছে দিতে হবে, বিকজ আই ওয়ান্ট টু মিট আ ভেরি শর্টার লিড টাইম। অল্প সময়ের ভিতরে আমি আমার কনজিউমারকে আমার প্রোডাক্ট পৌঁছে দিয়ে তাকে হ্যাপি রাখতে চাই। ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু হায়ার ফাস্টার মোড অফ ট্রান্সপোর্টেশন রাদার দেন স্লোয়ার মোড অফ ট্রান্সপোর্টেশন। তাহলে আপনার খরচ বাড়বে। আজকে যদি কোনো এক কারণে আপনার ফ্যাক্টরিতে স্টক আউট সিচুয়েশন হয় কোনো একটা র মেটেরিয়ালে, which normally you used to bring from China or European market by ship, containerized with আনেন, because you have a enough lead time in your hand. হঠাৎ করে আবিষ্কার হইলো, হিসাব কিতাবে গন্ডগোল হয়েছে, যে এই পার্টিকুলার কি র মেটেরিয়ালটা যেটা আপনার একটা প্রিমিয়াম প্রোডাক্টের সাথে যায়, সেটা হঠাৎ স্টক আউট, কেউ দেখে নাই। কে দেখে নাই, কি হয় নাই, সেটা পরেই বিচার আচার করে। বাট এখন তো আপনাকে তো সাপ্লাই সাইডটা এনশিওর করতে হবে। এই ধরনের কেসে কি আপনি জাহাজে আনবেন না কার্গো প্লেনে আনবেন? কার্গো প্লেনে নিয়ে আসবেন, কার্গো প্লেন, জি স্যার। কার্গো শিপ করবেন, বিকজ আপনার তখন হয়তো ওইটাতে আপনি কোনো মিস করতে চান, বিকজ ইট ইজ এ হাই ডিমান্ড প্রোডাক্ট, হাই ভ্যালু প্রোডাক্ট ইন ইউর মার্কেট পজিশন।
রাইট? ওইটার একটা কি র মেটেরিয়াল আপনি যদি ওই 2 মাসের লিড টাইম অ্যাবজর্ব করতে চান, আপনার মার্কেটে আপনি সাফারার হবেন, তখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ফাস্টার মোড অফ ট্রান্সপোর্টেশন, কস্ট বেড়ে যাবে। আর যদি অ্যাজ ইউজুয়াল কন্টিনিউয়াস ডিএতে আনেন, কস্ট অ্যাজ ইজ থাকবে। এগুলোই হলো ফ্যাক্টর, কোনটা বেশি হবে কোনটা কম হবে। ওই যে আমরা ট্রেড অফ আলাপ করেছিলাম, মনে আছে ভাই? ফার্স্ট ক্লাসে ট্রেড অফ, এটা একটা ট্রেড অফের কল। আপনি খরচটা বাড়ায়া কি অ্যাবজর্ব করতে পারবেন, খরচটা বাড়ায়া কি আপনি বেনিফিট নিতে পারবেন, মার্কেট শেয়ার বাড়াইতে পারবেন, আপনি সেলস বাড়াইতে পারবেন, তাইলে আপনি যান। সেলসও পারলেন না, মার্কেট শেয়ারও পারলেন না, আবার কার্গোতে নিয়ে আসলেন, তাহলে তো আপনি দুই দিকেই আপনি ধরা খেলেন। সো দ্যাটস কল ট্রেড অফ। ফ্যাসিলিটিস অ্যান্ড হ্যান্ডলিং, আমাদের যদি মোর ফ্যাসিলিটিস থাকে, আমার অবভিয়াসলি আমার কস্ট বাড়বে, আমার হ্যান্ডলিংও আমার বেশি হবে। মোর ফ্যাসিলিটিস মানে হচ্ছে মোর ওয়্যার হাউস, মোর ফ্যাক্টরি। এগুলোর উদ্দেশ্যই তো হলো আপনার ইনভেন্টরি রাখা, ইনভেন্টরি উৎপাদন করা এবং ইনভেন্টরিকে রাখা, স্টোর করা। যত বেশি ইনভেন্টরি রাখবেন তত বেশি হ্যান্ডলিং করতে হবে, কস্ট বাড়বে। যত কম করবেন কস্ট কমবে। ইনফরমেশন, আপনি কি মামদাদার আমলে ইনফরমেশন টেকনোলজি নিয়ে কাজ করবেন, নাকি হাইলি সফিস্টিকেটেড অ্যাডভান্স টেকনোলজি? তাহলে আপনার ইনভেস্টমেন্ট হাই হবে, অবভিয়াসলি আপনার খরচ বেড়ে যাবে। এগুলো হচ্ছে সাপ্লাই চেইন কস্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ওকে, নাও উই আর টকিং অ্যাবাউট সার্ভিস অ্যান্ড নাম্বার অফ ফ্যাসিলিটি। ভেরি ইম্পর্টেন্ট একটা কাজ, ভেরি সিম্পল। এক্স অ্যাক্সিসে কি বলছে? রেসপন্স টাইম, মানে হচ্ছে আমাদের লিড টাইম। আর ওয়াই অ্যাক্সিসে বলছে নাম্বার অফ ফ্যাসিলিটিস। দেখেন, আমি যদি ফ্যাসিলিটিস বাড়াই তাহলে কি আমার রেসপন্স টাইম কি কমে না বাড়ে? এই যে দেখেন আমি অ্যারোটা যে ঘোরাচ্ছি, রেসপন্স টাইম কম। কমবে। সিম্পল রিলেশনশিপ, যত বেশি ফ্যাসিলিটিস বাড়াবেন তত রেসপন্স টাইম কমবে, মানে কম লিড টাইমে আপনি প্রোডাক্ট পৌঁছে দিতে পারবেন। আজকে যদি সব ঢাকা থেকে আপনি সারা বাংলাদেশে পাঠান, ভিজ সারা বাংলাদেশে আপনার 5টা ওয়্যার হাউস আছে, কোনটার ক্ষেত্রে লিড টাইম কম লাগবে বা রেসপন্স টাইম কম লাগবে? যেটাতে 5টা আছে। 5টা আছে মানে কি? নাম্বার অফ ফ্যাসিলিটিস আর হাই, দ্যাটস ওয়াই ইউ আর অ্যাচিভিং এ শর্টার লিড টাইম অর ন্যারোয়ার রেসপন্স টাইম, এটাই বলছে। দেখেন, কস্ট রেসপন্স টাইম ফ্রন্টিয়ার, এখানে কি বলছে? আপনার কস্ট যখন লো হবে, রিলেশনশিপটা দেখেন, কস্ট লো, এই যে এখানে লো, তখন আপনার রেসপন্স টাইমও লো হবে। এই লো মানে কম না, কিন্তু রেসপন্স টাইমের ইম্প্যাক্ট, আপনি খরচ করছেন না, তাহলে আপনার রেসপন্স টাইমের ইম্প্যাক্টটা লো হবে। লো, নট দ্যাট টাইম কম, সেটা বলছি না, কিন্তু ইম্প্যাক্ট। এখানে কিন্তু কনসেপ্ট একটু ডিফারেন্ট ভাবে বলা হচ্ছে। আপনি খরচ করবেন না, ফ্যাসিলিটিস বাড়াবেন না, আপনার রেসপন্স টাইমের ইম্প্যাক্ট তো লো হবেই। রিলেশনশিপের কথা বোঝানো হচ্ছে এখানে। হ্যাঁ, আপনার কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে রেসপন্স টাইমের ইম্প্যাক্ট হবে লো। যত কস্ট বাড়াবেন, এই যে দেখেন কস্ট বাড়াচ্ছি, রেসপন্স টাইমের ইম্প্যাক্ট হবে হাই। এই হাই মানে হচ্ছে শর্টার লিড টাইম, অল্প সময় পৌঁছে দিবেন। ইম্প্যাক্ট, প্রভাব, দুই জিনিস কিন্তু বলছি, বুঝা গেছে? ইম্প্যাক্ট উইল বি হাই, মানে রেসপন্স টাইমটা এত সুন্দরভাবে আপনি দিতে পারবেন এত কম সময়ে, কনজিউমারের মনে আপনার ইম্প্যাক্ট অনেক হাই হবে। হাই এন্ড লো, ক্লিয়ার? তারপরে দেখেন এটা কি বলছে, ইনভেন্টরি কস্ট এন্ড নাম্বার অফ ফ্যাসিলিটিস। ভেরি সিম্পল রিলেশনশিপ, নাম্বার অফ ফ্যাসিলিটি যত বাড়বে ইনভেন্টরি কস্ট তত বাড়বে। ভেরি সিম্পল। 5টা ওয়্যার হাউসে ইনভেন্টরি রাখেন আর 2টা ওয়্যার হাউসে ইনভেন্টরি রাখেন, অবভিয়াসলি 5টা ওয়্যার হাউসের ইনভেন্টরি কস্ট হাই হবে। বেশি জায়গা, বেশি আপনাকে পার স্কোয়ার ফিটের ভাড়া দিতে হবে, বেশি হ্যান্ডলিং করতে হবে, সব দিক থেকে আপনার ইনভেন্টরি কস্ট বাড়বে। ইনভেন্টরিকে পাহারা দিতে গেলেও তো আপনার 5টা ওয়্যার হাউসের ওভারহেড কস্ট আছে না, এনার্জি কস্ট আছে না, সব দিক দিয়ে কস্ট বাড়বে। তারপরে দেখেন কি বলছে, ট্রান্সপোর্টেশন কস্টের নাম্বার অফ ফ্যাসিলিটি। এই প্রত্যেকটা কার্ভ থেকে কিন্তু কোশ্চেন আসতে পারবে, সিম্পল, মাথায় ব্রেনে নিয়ে নিতে হবে। এগুলি থেকেও কিন্তু আসে, কোশ্চেন আসে, রিলেশনশিপটা কি একটার সাথে। ট্রান্সপোর্টেশন কস্ট এর নাম্বার অফ ফ্যাসিলিটিস, নাম্বার অফ ফ্যাসিলিটি যখন আপনি বাড়াবেন, দেখেন ইনিশিয়ালি ট্রান্সপোর্টেশন কস্টটা কমতে থাকবে। আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি কেন কমবে ইনিশিয়ালি, আবার পরে কেন বাড়বে। ইনিশিয়ালি কমবে মানে ট্রান্সপোর্টেশন কস্টে 2টা জিনিস, একটা হচ্ছে ইনবাউন্ড ট্রান্সপোর্টেশন কস্ট, খেয়াল রাখেন, আর একটা হচ্ছে আউটবাউন্ড ট্রান্সপোর্টেশন কস্ট। হোয়াট ইজ ইনবাউন্ড ট্রান্সপোর্টেশন কস্ট? টু ব্রিং দি র মেটেরিয়াল ফ্রম ইউর সাপ্লায়ার টু ইউর ম্যানুফ্যাকচারিং এন্ড, দিস ইজ ইউর ইনবাউন্ড ট্রান্সপোর্টেশন। আপনারা সবসময় মনে রাখবেন, র মেটেরিয়ালটা সবসময় কিন্তু যে কোনো বিজনেস, যে কোনো অর্গানাইজেশন বাল্ক আকারে কিনে, বাল্ক, বেশি আকারে, তখন তার ইকোনমিজ অফ স্কেল সে প্রয়োগ করে ডিসকাউন্টেড প্রাইস পায়, বুঝে গেছে? এই কারণে ইনিশিয়ালি ট্রান্সপোর্টেশন কস্টটা কমায় নিয়ে আসে নাম্বার অফ ফ্যাসিলিটিস বাড়ার সাথে সাথে, বাট একটা পর্যায়ে এসে একটু স্যাচুরেটেড হয়, তারপরে শেষের দিকে যে বাড়তে থাকে। কেন বাড়তে থাকে? কারণ শেষের দিকে আপনার আউটবাউন্ড ট্রান্সপোর্টেশন কস্টটা কমে, কারণ লোকাল ডেলিভারি কস্টটা কমে যায়, বিকজ আপনি নাম্বার অফ ফ্যাসিলিটিস বাড়িয়ে ফেলেছেন। এই ফ্যাসিলিটিসটা কোথায় আমরা বাড়াই? টুয়ার্ডস কনজিউমারের কাছে, দোরগোড়ায়, যাতে কম সময় আমি পৌঁছে দিতে পারি। আজকে সব যদি আমি ঢাকার পেরিফেরিতে ওয়্যারহাউস রাখি তাহলে তো লাভ নাই।
আমাকে একটা রাখতে হবে চট্টগ্রামে, একটা রাখতে হবে রাজশাহী, উত্তরবঙ্গ কভার করার জন্য, একটা যশোর থেকে হয়তো ওই খুলনা টুলনা এই সমস্ত মার্কেট, ঝিনাইদহ, যশোর এবং প্লাস কুষ্টিয়া, এটা কভার করতে হবে। এই যে যে আপনি স্ট্র্যাটেজিক পজিশনে রাখতেছেন, অথবা ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনি সিলেট কভার করবেন, অথবা সিলেটের কাছাকাছি কোনো এক জায়গায় রাখবেন, এইগুলি রাখার উদ্দেশ্যই হচ্ছে আপনি লোকাল ডেলিভারি চার্জটাকে কমায় নিয়ে আসবেন। তো কিন্তু যখন এগুলি আপনি বাড়াইতে থাকেন, শেষের দিকে এসে ওই ইনবাউন্ড ট্রান্সপোর্টেশন কস্টের যে ইকোনমিজ অফ স্কেল, সেটা আর থাকে না, ওইটা হারিয়ে যায়, ওই ওই অ্যাডভান্টেজটা পাওয়া যায় না। যেই কারণে ইনবাউন্ড ট্রান্সপোর্টেশন কস্টটা বেড়ে যায়, আউটবাউন্ড ট্রান্সপোর্টেশন কস্টটা কমে যায়, দুইটার সম্মিলিত এফেক্ট হিসাবে আবার কস্টটা বাড়তে থাকে। এই হচ্ছে এই কার্ভের রিলেশনশিপ। এখানে কোশ্চেন কিন্তু 2-3 রকম করে আসতে পারে। ইনবাউন্ড ট্রান্সপোর্টেশন কস্ট কেন বাড়ে, কেন কমে? নাম্বার 1 ফ্যাক্টর হচ্ছে আপনার ইকোনমিজ অফ স্কেল। শেষে যে কেন বাড়ে, ইকোনমিজ অফ স্কেল থাকে না, এটা আরেকটা স্টেটমেন্ট কিন্তু। আর লোকাল ডেলিভারি কস্ট কমে যায় কেন? কারণ আমি নাম্বার অফ ফ্যাসিলিটিস আমি বানাই টুয়ার্ডস দি ক্লোজ প্রক্সিমিটি অফ দি কনজিউমারের দোরগোড়া, যে কারণে আমার লোকাল ডেলিভারি কস্ট অথবা আউটবাউন্ড ট্রান্সপোর্টেশন কস্ট আমার কমে যায়। কিন্তু সম্মিলিত ইফেক্ট হচ্ছে ইনিশিয়ালি কমে, পরের দিকে বাড়ে। আমি সম্মিলিতভাবে যদি কার্ভটাকে ব্যাখ্যা করি, আর ভিতরের জিনিস আলাদা আলাদা বললাম। স্যার এখন এটা কি দেখেন, একটা এক্সাম্পল দিতে পারবেন? মানে আপনারাই বলেন এক্সাম্পল, কেউ যদি ভলান্টিয়ার হন। বাল্ক বাল্ক এখানে এখানে স্যার যে বিষয়টা হলো যে আপনার যত বেশি গুডস ডেলিভারি হবে নিয়ারেবল এরিয়া থেকে, তত বেশি ইফেক্টিভ হবে। আমি আপনাকে আবার একটু বলি, সেটা হচ্ছে যে যখন আপনি র মেটেরিয়াল নিয়ে আসেন, এনি র মেটেরিয়াল, যে কোনো র মেটেরিয়ালটা একটু বাল্ক আকারে আনা হয়, এইভাবে মাথায় রাখেন, বাল্ক, বেশি আকারে। সেটা সিমেন্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হতে পারে, ক্লিংকার যখন আনে বাল্ক আকারে নিয়ে আসে, পানির পথে, নদী পথে, বার্জে আন্তি আছে বাল্ক আকারে। তো বাল্ক আকারে যখন আপনি আনেন, আপনি ইকোনমিজ অফ স্কেলের পয়েন্ট অফ ভিউতে আপনি নেগোশিয়েট করে ডিসকাউন্টেড প্রাইস পান। বাট একটা পর্যায়ের পরে সেই ইকোনমিজ অফ স্কেলের এটা আর থাকে না, সেটা হারায় যায়, সুবিধাটা আবার পাইতে আবার কয়েক বছর লাগে। ওই পিরিয়ডে এটা কিন্তু একটা কন্টিনিউয়াস কার্ভ, আবার কমে, কমতে কমতে স্যাচুরেটেড হয়, আবার বাড়ে। বাট আমি ফ্যাসিলিটিস গুলি কিন্তু কোথায় বানাচ্ছি? আমি এই ফ্যাসিলিটিস গুলি বানাচ্ছি হচ্ছে ডাউন স্ট্রিম সাপ্লাই চেনের দিকে, মানে যেখানে আমার কনজিউমার আছে সেই জায়গাগুলিতে আমি বানাইতেছি। ওইটা আমাকে হেল্প করে হচ্ছে আউটবাউন্ড ট্রান্সপোর্টেশন কস্টকে কমানোর ক্ষেত্রে। ইনবাউন্ডের ক্ষেত্রে কিন্তু খুব বেশি ইম্প্যাক্ট ফেলে না। আজকে মনে করেন ঢাকা থেকে বিএটি সিগারেট বের করে সিলেটে পাঠাবে, তার যদি ওয়্যারহাউস কোনোটাই না থাকে, সরাসরি ঢাকা থেকে যদি সিলেটে পাঠায়, যে কস্ট আসবে আউটবাউন্ড ট্রান্সপোর্টেশন কস্ট ভার্সেস ওনাদের ইয়েতে একটা আছে, ওয়্যারহাউস আছে, সেটা জায়গাটা হলো, আমি আপনাকে বলি, ওই যে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, এই মোড়টাতে ব্রাহ্মণবাড়িয়া হতে পারে। না না, ব্রাহ্মণবাড়িয়া না, এই মোড়টাকে বলে হলো দন্ত স দিয়ে জায়গাটার নাম, শ্রীমঙ্গল। না না না, চৌরাস্তার মোড়, যেখান থেকে আপনি হবিগঞ্জে চলে যেতে পারবেন, ওই রাস্তা থেকে আপনি সিলেটে মৌলভীবাজার, ওইটা দন্ত স দিয়ে জায়গাটা, শায়েস্তা বাজার নাকি হাজি বাজার? শায়েস্তাগঞ্জ, সরি, এই যে মনে হয় শায়েস্তাগঞ্জের মোড়। শায়েস্তাগঞ্জের মোড়ে বিএটি যখন এই ওয়্যারহাউসটা এস্টাবলিশ করলো, এফজি ওয়্যারহাউস, আজ থেকে 8-10 বছর আগে, তার আগে তারা ব্রাহ্মণবাড়িয়া অথবা ঢাকা থেকে পাঠাইতো। তখন যে তার আউটবাউন্ড কস্ট হইতো, আর এখন শায়েস্তাগঞ্জ থেকে যে ওই পুরো ডিভিশনটা কভার করে, আউটবাউন্ড কস্ট অনেক কম না? বুঝা গেছে? এটা তো কাছে, গুডসটা তার নিয়ারেবল এরিয়ার মধ্যে আছে। রাইট, এটা হলো আউটবাউন্ড, হলো ফিনিশ প্রোডাক্টের সাথে রিলেটেড, আর আমি ইনবাউন্ড ট্রান্সপোর্টেশন বলতেছি, বা ইনবাউন্ড ট্রান্সপোর্টেশন বলতেছি হলো আমি র মেটেরিয়ালের ক্ষেত্রে। বুঝা গেছে? পারচেজিং এর ক্ষেত্রে র মেটেরিয়াল যখন আমি সাপ্লায়ারের কাছে পারচেজ করা বাল্ক হচ্ছিল আকারে তখন আনবো, আপনার তখন আমার, ডিসকাউন্ট। হ্যাঁ, তখন আমার ইকোনমিজ অফ স্কেলের কারণে আমি ডিসকাউন্টেড প্রাইস অফার পাবো। যখন আমি এটা একটা পর্যায়ের পরে এই ইকোনমিজ অফ স্কেলের সুবিধাটা আমি হারিয়ে ফেলবো, তখন আমার কস্টটা বাড়তে থাকবে, বেড়ে আমার কার্ভটাকে আবার তুলতে পারবে। এই হলো ব্যাখ্যা। তো স্যার একটু ফ্যাসিলিটিস, কথা বলা যাবে স্যার? জি জি বলেন। স্যার এখানে তো তাহলে আমাদের আর কি দুইটা মানে কস্ট ইনকার্ড হচ্ছে, একটা হলো ইন্টারনালি আর একটা হচ্ছে এক্সটার্নালি, যেটা আমরা বুঝতে পারছি। আর ইন্টারনাল মানে ইনবাউন্ড যে কস্টটা, সেটা আসলে ফ্যাসিলিটির সাথে ভ্যারি করবে, বাট আউটবাউন্ডের ক্ষেত্রে এটা ফ্যাসিলিটি যত বাড়বে তত আমার এই কমবে, কস্টটা কমবে, কমবে। রাইট। সো এতটুকুই কনসেপ্ট। জি জি জি। আর ওইটা কেন কমবে? ইনিশিয়ালি ইনবাউন্ড, ইনিশিয়ালি কারণ আমি হচ্ছে বাল্কে আনবো, বাল্ক, ইনিশিয়ালি এই ওইটা টার্মটা খেয়াল ফ্যাসিলিটি রাখেন, বাল্ক জি অথবা ইকোনমিজ অফ স্কেল, পরীক্ষা আসলে কিন্তু এই ধরনের ইকোনমিজ টার্ম আসবে।
রাইট, ওইটার কারণে আপনার কমবে, পরের দিকে আবার বাড়বে, কারণ ইকোনমিজ অফ স্কেলের সুবিধাটা আপনি স্কেলটা পাবেন না। তখন স্যাচুরেটেড হয়ে এই যাবে। যে রাইট, চারটা পাঁচটা কথা বললাম, এটাই মাথায় রাখেন, এটা মাথায় জি, রাখলেই পরীক্ষা অ্যান্সার করতে পারবেন। ওকে, ফ্যাসিলিটিস কস্ট এন্ড নাম্বার অফ ফ্যাসিলিটি, যত আমার ফ্যাসিলিটিস বাড়বে ফ্যাসিলিটিস কস্ট বাড়বে, এটা ভেরি সিম্পল রিলেশনশিপ। যত ফ্যাসিলিটিস বাড়বে ফ্যাসিলিটিস মেনটেন করতে কস্ট, ওভারহেড কস্ট, মানুষের কস্ট, এনার্জি কস্ট, অল কাইন্ড অফ কস্ট বাড়বে, এটাই স্বাভাবিক। আমি যদি ওয়্যারহাউস 5টা থেকে কমায় বলি 2টাতে নিয়ে আসেন, আমার ফ্যাসিলিটিস কস্ট কমে যাবে। এখন দেখেন এই সবগুলির এক জায়গায় যদি আনা হয়, নাম্বার অফ ফ্যাসিলিটিস বাড়লে ওই যে ট্রান্সপোর্টেশনেরটা আবার বলা হয়েছে একই রকম, ইনভেন্টরি কস্ট বাড়বে, ফ্যাসিলিটিস কস্ট বাড়বে, টোটাল কস্টটা ইনিশিয়ালি কমবে আর পরের দিকে যায় বাড়বে। এটা একটু ব্যাখ্যা করি, টোটাল কস্টের কার্ভটা কেন এরকম। সবসময় মনে রাখবেন, লজিস্টিকের পাই চার্ট যদি বলা হয়, পাই চার্টের ভিতরে 100 টাকার ভিতরে 45 টাকা হচ্ছে, 45 to 50 টাকা হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট, 45 এভারেজ যদি মাথায় রাখেন। 20 থেকে 25 টাকা হচ্ছে আপনার, এটা পরীক্ষা আসবে না, জাস্ট মাথায় রাখার জন্য, 20 থেকে 25 টাকা হচ্ছে ইনভেন্টরি কস্ট, লজিস্টিক কস্টের ভিতরে, এটা লজিস্টিক কস্টই বোঝানো হচ্ছে এখানে। আর 18 থেকে 20% হচ্ছে আপনার ওয়্যারহাউস কস্ট। তাহলে দেখেন পাই চার্টের ভিতরে সবচেয়ে বড় কস্ট ড্রাইভার কে? ট্রান্সপোর্টেশন। তো এই যে দেখেন ট্রান্সপোর্টেশন যে ইনিশিয়ালি কমায়, এই জন্য টোটাল কস্টটা কমতেছে, একটা পর্যায়ে স্যাচুরেটেড হচ্ছে, পরের দিকে আবার ট্রান্সপোর্টেশন কস্ট আবার বাড়ছে, ওই ট্রান্সপোর্টেশনের কার্ভের ইনফ্লুয়েন্সের কারণে। কারণ আপনি যদি ডিস্ট্রিবিউশন ভলিউম দেখেন, 45 ভাগ এখানে প্রেসার দিচ্ছে, বুঝা গেছে? তো পরের দিকে আরো বাড়াই ফেলছে, ইনিশিয়ালি কমাচ্ছে আর পরের দিকে তো বাড়বে, কারণ সবগুলি বাড়াই দিচ্ছে, ফ্যাসিলিটি কষ্ট বাড়াচ্ছে, ইনভেন্টরি বাড়তেছে, তার সাথে আবার ট্রান্সপোর্টেশনের যে যোগ হচ্ছে, তাহলে তো এটা সে বাড়াবেই। ঠিক আছে, এই হচ্ছে টোটাল কস্ট। এখন দেখেন টোটাল লজিস্টিক কস্ট যত বাড়বে রেসপন্স টাইম কমবে। লজিস্টিক কস্ট কেন বাড়াইতেছেন? আপনি ফ্যাসিলিটিস কস্ট বাড়াইতেছেন, আপনি ট্রান্সপোর্টেশন কস্ট বাড়াইতেছেন, আপনি ইনভেন্টরি কস্ট বাড়াইতেছেন, কেন? কারণ আপনি সমস্ত কিছু অল্প সময়ের ভিতরে দিতে চান, তাহলে আপনার রেসপন্স টাইম কমে আসবে না? লজিস্টিক কস্টে যদি আপনি কৃপণতা করেন, এগুলো যদি কোনো জায়গায় ইনভেস্ট না করেন, তাহলে আপনার রেসপন্স টাইম তো কমবে না, ওই কথাটাই বলছে। এখন আমরা 6টা ডিজাইন নিয়ে কথা বলবো, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের 6টা ডিজাইন, এখান থেকেও পরীক্ষার কোশ্চেন আসবে, আমি প্রত্যেকটা স্লাইডে আলাদা আলাদা সময় নিয়ে ব্যাখ্যা করব উদাহরণ দিয়ে, যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে, বাট পরীক্ষা এগুলো থেকেও কোশ্চেন আসবে। প্রথমটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং স্টোরেজ উইথ ডাইরেক্ট শিপিং, নাম্বার 1, এটাকে ড্রপ শিপিংও বলে অনেক সময়, ড্রপ শিপিং। সেকেন্ডটা হচ্ছে প্রত্যেকটা আলাদা স্লাইড আছে, আমি সেখানে ব্যাখ্যা যাব, এখানে খালি জাস্ট পড়ে যাচ্ছি। সেকেন্ড মডেলটা হচ্ছে বা মডিউলটা হচ্ছে ম্যানুফ্যাকচারার স্টোরেজ উইথ ডাইরেক্ট শিপিং, পার্থক্য কি? অ্যান্ড ইন ট্রানজিট মার্জ, আগেরটার সাথে পার্থক্য হলো ইন ট্রানজিট মার্জ হবে, আমরা স্লাইডে দেখব। তৃতীয়টা হচ্ছে ডিস্ট্রিবিউশন স্টোরেজ উইথ ক্যারিয়ার ডেলিভারি। চতুর্থ হচ্ছে ডিস্ট্রিবিউশন স্টোরেজ উইথ লাস্ট মাইল ডেলিভারি। লাস্ট মাইল ডেলিভারি মানে হচ্ছে আপনার বাসায় দোরগোড়ায় দিয়ে আসবে, এটাই কিন্তু টার্ম, এই টার্মটা দিয়ে সবসময় এটি মাথায় রাখবেন। লাস্ট মাইল ডেলিভারি হচ্ছে আপনার বাসায় এসে দিয়ে দেবে। ম্যানুফ্যাকচারার অর ডিস্ট্রিবিউটর স্টোরেজ উইথ কাস্টমার পিক আপ, ফিফথ। অ্যান্ড ফাইনালি হচ্ছে রিটেল স্টোরেজ উইথ কাস্টমার পিক আপ। এটার উদাহরণ কি? রিটেল স্টোর, পাড়া মহল্লায় যে আমাদের দোকানপত্র আছে, এটার উদাহরণটা হচ্ছে 6 নাম্বারটা, রিটেল স্টোর উইথ কাস্টমার পিক আপ। আমি হেঁটে যেয়া দোকান থেকে চা, ডাল, চিনি, তেল, নুন, বিস্কিট, সাবান যা আনি, এটি হচ্ছে এই জিনিস, রাইট? সিলেক্টিং আর ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিজাইন। তারপরে এগুলো দেখে আপনি আপনার প্রোডাক্ট, আপনার কি ধরনের আপনি চান, কি ধরনের ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করেন, সেটার সাথে মিলিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন কোন মডেলটা আপনি নেবেন। কখনো একটা মডেল হবে, কখনো হাইব্রিড হবে, 2টার 3টার মিক্স হবে। নাও লুক এট হিয়ার, ম্যানুফ্যাকচারিং স্টোরেজ উইথ ডাইরেক্ট শিপিং, এটা ড্রপ শিপিং নামে পরিচিত, এটা পরীক্ষা অনেক সময় আসে। এই মডিউলটার একটা অল্টারনেটিভ নাম হচ্ছে ড্রপ শিপিং। এখানে দেখেন কি বলছে, লিজেন্ডটা আগে দেখেন, এটা হচ্ছে ম্যানুফ্যাকচারার, অনেকগুলি ফ্যাক্টরি, আর এখানে হচ্ছে অনেক কাস্টমার, আর মাঝখানে এই এই ছোট সার্কেলটাকে রিটেইলার। আর অ্যারো কি? সলিড অ্যারো দেখেন, যেটা সলিড অ্যারো এটার মানে কি? প্রোডাক্ট ফ্লো, প্রোডাক্ট এখান থেকে ফ্লো হয়ে কাস্টমার কাছে যাচ্ছে। আর ডটেড অ্যারোর মানে কি? ইনফরমেশন ফ্লো। এই হচ্ছে লিজেন্ডের ব্যাখ্যা। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু ভিতরে ঢুকি, কি বুঝাইতে চাচ্ছি এটাতে। এইটার মানে হচ্ছে ম্যানুফ্যাকচারিং, ফ্যাক্টরিতে আপনার পণ্য, প্রোডাক্ট, গুডস আর ইনভেন্টরি উৎপন্ন হবে, হওয়ার পরে ফ্যাক্টরিওয়ালা বা ম্যানুফ্যাকচারার ডাইরেক্ট তার প্রোডাক্ট পাঠিয়ে দিবে কাস্টমার কাছে, তাই তো? তাই তো বোঝাচ্ছে না? জি, তাহলে তাহলে রিটেলারের ফাংশন কি এখানে? রিটেলারের ফাংশন হলো অনলি কানেকশন অফ ইনফরমেশন, ইনফরমেশন কালেক্ট করে অর্ডারটাকে পিক করে অর্ডারের ইনফরমেশন নিয়ে ম্যানুফ্যাকচারকে পাস করা, এইটাই হচ্ছে অনলি রিটেলারের কাজ। রিটেলারের এখানে কোনো ইনভলভমেন্ট নাই ইন টার্মস অফ প্রোডাক্ট বেচা, বিক্রি, ফ্লো, কোনো কিছুর সাথে। ক্লিয়ার? কিন্তু
তাইলে এখানে কি দাঁড়াবে, আমি ইনভেন্টরিটা কোথায় রাখতেছি দেখেন, আমি যদি কোশ্চেন করি এই স্লাইড থেকে, হোয়ার ইজ দি ইনভেন্টরি হেল্ড ইন দিস মডিউল বা মডেল, কোথায় ম্যানুফ্যাকচারিং ইনভেন্টরি? ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচার তার মানে ফ্যাক্টরি আলা যিনি ফ্যাক্টরি প্রোডাকশন করছেন তার কাছে সে ইনভেন্টরিটাকে ধরে রাখছে। কেন ধরে রাখছে? তাহলে প্রোডাক্টের স্টাইল কি হবে, কি কি প্রোডাক্ট ফিচার হবে, আমার প্রোডাক্টের কি কি ক্রাইটেরিয়া বা ফিচার হলে পরে আমি এই মডেলটাতে যাব। যদি হয় দেখেন স্লো মুভিং, দ্বিতীয় লাইনটা দেখেন, স্লো মুভিং, লো ডিমান্ড, হাই ভ্যালু আইটেম, এই তিনটা ক্যারেক্টারিস্টিক যদি আপনার হয় তাইলে আপনি এইটা ফলো করবেন। ডিমান্ডটা খুব স্লো হইতে হবে, লো, বেশি ডিমান্ড নাই, আনপ্রেডিক্টেবল ডিমান্ড। এই প্রোডাক্টটা স্লো মুভ হয়, অল্প অল্প মুভ হয়, কারণ ডিমান্ড কম থাকলে তো আমার মুভমেন্ট স্লোই হবে। ডিমান্ডের সাথে আমার প্রোডাক্টের মুভমেন্টের রিলেশনশিপ আছে না। আজকে ইফ ইউ হাই ডিমান্ড ইন দ্য মার্কেট, তাহলে প্রোডাক্ট কি স্লো মুভ করায় দিতে পারবেন? না লিড টাইম না। অ্যাচিভ হবে? তাহলে দেখেন পারবো না। কনসেপচুয়ালি মাথায় নেন, ডিমান্ডটা লো, ভাইয়া একটু করে রাখেন, মিউট করে রাখেন, ডিমান্ডটা লো, দ্যাটস ওয়াই ইট ইজ স্লো মুভিং, কিন্তু ভ্যালুটা কেমন, হাই ভ্যালু আইটেম। উদাহরণে আসতেছি, আগে ব্যাখ্যা দিয়ে নিই তারপর উদাহরণে আসতেছি, মডেল, উদাহরণ, কোম্পানির নাম, হাই ভ্যালু আইটেম। তারপরে দেখেন কি বলছে, ডিমান্ড এগ্রিগেশন। কেন এখানে ডিমান্ড এগ্রিগেশন হবে? কারণ আপনি ম্যানুফ্যাকচারারের এন্ডে আপনি ইনভেন্টরিটাকে ধরে রাখতেছেন, সবার ডিমান্ড আপনি অ্যাকুমুলেট করতেছেন, এই জন্য ডিমান্ডটাকে এগ্রিগেট করার সুযোগ পাচ্ছেন আপনি। আরেকটা কি হচ্ছে, সেন্ট্রালাইজড ইনভেন্টরি ম্যানেজমেন্ট। খেয়াল করেন, ইনভেন্টরি যখন আমি ফ্যাক্টরিতে রেখে দেই তখন আমি সেন্ট্রাল ওয়েতে আমি এটাকে ম্যানেজ করতে পারি, সেন্ট্রালাইজ ইনভেন্টরি ম্যানেজমেন্ট। এগুলো যা যা বলতেছি অল আর ইম্পর্টেন্ট ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং। পোস্টপন কাস্টমাইজেশন, হোয়াট ডাজ ইট মিন? প্রিপন্ড আর পোস্টপন্ডের ভিতরে পার্থক্য কি? কাস্টমাইজেশন আমরা বুঝি না, আপনি একটা কাস্টমার, এই যে মঞ্জুর ভাইকে আমি দেখতেছি ক্যামেরায় এখন, উনি যে বলল যে শার্টটা এইভাবে এইভাবে তৈরি করে দেন, আমার মতো কাস্টমাইজ করে দেন, টেইলর মেড করে দেন, দ্যাটস কল কাস্টমাইজেশন। আমি কনজিউমার যে বললাম যে আমি এই ফিচার চাই ভাই, এইভাবে করে দেন, দ্যাটস কল কাস্টমাইজেশন, টেইলর মেডিং। কাস্টমার যেভাবে চায় সেভাবে কাস্টমার যেভাবে চায় সেইভাবেই তৈরি করা, সেইভাবেই সার্ভিসটা এনশিওর করা। পোস্টপন মানে হচ্ছে পরে করা, প্রিপন মানে আগে করা। এই পোস্টপন কাস্টমাইজেশন হচ্ছে কাস্টমার যখন আপনার অর্ডারটাকে ফুল কনফার্ম করবে, তারপরে কাস্টমারের কথা শুনে আপনি এটাকে কাস্টমাইজ করবেন। আগেই যদি কইরা এজিউম করে রাখেন, আরেক কাস্টমার এটা নাও নিতে পারে। সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে টেসলার গাড়ি। সারা পৃথিবীতে টেসলা খুবই হাই এন্ডের প্রোডাক্ট, সারা পৃথিবীতে ব্যবহার করে, যেটার ডিমান্ড কিন্তু অত হাই না, অনলি পয়সাওয়ালা বড় লোক। এই কয়দিন আগে ট্রাম্প কিনছে একটা, দেখছেন না নিউজ? টেসলার গাড়ি কেনার ক্ষমতা বাংলাদেশের অনেকেরই আছে, অনেক ব্যবসায়ীরই আছে, বাট এটা কি আমি গণ প্রোডাক্ট বলতে পারবো? এটা কি আমি ফাস্ট মুভিং প্রোডাক্ট বলতে পারবো? নো, এটা লো ডিমান্ডের প্রোডাক্ট কিন্তু হাই ভ্যালু, স্লো মুভিং, দ্যাটস ওয়াই ইট ইজ স্লো মুভিং। আজকে যদি পুতিন বলে যে আমার টেসলার গাড়িতে এই করে দিতে হবে, তাহলে টেসলাওয়ালা ইলন মাস্ক ওইভাবেই করে দিবে নাকি? আরবের কোন শেখ আর যদি এখানে বলে, আমরা রোলস রয়েসের উদাহরণও দিতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক উদাহরণ আসবে, আমি খালি টেসলাটার বললাম একটা উদাহরণ হিসেবে। আরবের শেখ বলছে যে আমাকে ল্যাম্বরগিনি এইভাবে করে দেন, এই ফিচার দিতে হবে, ওইটার উপর বেস করি তো সে করবে। সে যদি মনে করে যে আরবের শেখ বলছে এইটা, তাহলে আমি আরো 5 জন শেখরে একইভাবে খাওয়াইতে পারবো, নট লাইক দ্যাট, যার যার টেস্ট আলাদা। দ্যাটস কল পোস্ট কাস্টমাইজেশন। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? তাইলে দেখেন এই ধরনের মডিউলে, এই মডিউলটা যদি আমরা ফলো করি, আমি কয়েকটা আরো বেসিক কোশ্চেন করি। ট্রান্সপোর্টেশন কস্ট কি হাই হবে না লো হবে? হাই হবে। হাই হবে, কারণ আপনি ফ্যাক্টরি থেকে কনজিউমারের কাছে যাচ্ছেন, মাঝখানে কেউ নাই। দ্যাটস ওয়াই ট্রান্সপোর্টেশন কস্ট উইল বি ভেরি হাই। কিন্তু ডিসেন্ট্রালাইজেশন সিস্টেমটা এখানে নাই। জি, আবার বলেন ভাইয়া। বলছি ডিসেন্ট্রালাইজেশনের যে না সিস্টেমটা না, এখানে নাই। ডিসেন্ট্রালাইজেশন সিস্টেম নাই, এটা পুরোটাই সেন্ট্রালাইজেশন এবং এগ্রিগেট ডিমান্ড। এখানে কি হবে, আপনার এজ এ কাস্টমার আপনি খুশি থাকবেন, আরে আমার কাছে তো ডাইরেক্ট পাঠিয়ে দিচ্ছে। কিন্তু আরেকটা উদাহরণ আমি দিই, আপনি যদি আপনার কোনো একটা প্রোডাক্ট, হাই ভ্যালু আইটেম, আপনার ফ্যাক্টরি থেকে যদি ডাইরেক্ট আপনার কাস্টমার কাছে পাঠান, সেটাও কিন্তু এটাতে ফলো করবে, এটাতে পড়বে। বাট সেইভাবে তো এফএমসিজির প্রোডাক্ট তো সব তো এইভাবে যায় না। আপনি হয়তো এরকম একটা নেকলেস বানাইলেন হুইচ ইজ ভেরি ভ্যালুয়েবল, ডাইরেক্ট কাস্টমার কাছে আপনি পাঠাবেন, দ্যাট ক্যান বি ফল ইনটু দিস ক্যাটাগরি। বাট সারা পৃথিবীতে টেসলার একটা নাম আছে, এই ধরনের অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে যারা এই ধরনের কাস্টমাইজ প্রোডাক্ট বানায়, তারা এইভাবে মাঝে মাঝে তাদের হাই ভ্যালু প্রোডাক্টটা ডিরেক্ট কাস্টমারের কাছে পাঠায়, একদম ডিরেক্ট।
ওকে, সেকেন্ডটায় আসেন। সেকেন্ডটা কি বলছে দেখেন, ম্যানুফ্যাকচারার স্টোরেজ উইথ ডাইরেক্ট শিপিং। আগেরটার সাথে এটার পার্থক্য কি? একই রকম, অনলি ডিফারেন্স কোথায় দেখেন, ইন ট্রানজিট মার্জ, মাঝখানে মধ্যবর্তী একটা জায়গায় তারা প্রোডাক্টটাকে এনে মার্জ করতেছে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। প্রথমটায় কি ছিল, ইনভেন্টরি হেল্ড অ্যাট ম্যানুফ্যাকচারিং স্টেজ। এখানে ইনভেন্টরি কোথায় থাকে বলেন যদি কোশ্চেন আসে? ইন ট্রানজিট মার্জ। ইন ট্রানজিট মার্জ মানে মধ্যবর্তী কোন একটা মধ্যবর্তী। জায়গায় একটা ট্রানজিট প্লেসে এই প্রোডাক্টটাকে রাখা হয়েছে। প্রথমটাতে রাখা হয়েছিল ম্যানুফ্যাকচারিং স্টেজ, এটা এখানে ইন ট্রানজিট। তার মানে এখানে সেন্ট্রালাইজেশন আর নাই, সেন্ট্রালাইজেশন ভেঙে গেল, এগ্রিগেশন ভেঙে গেল, এগ্রিগেশন ভেঙে ডিসএগ্রিগেশন হলো। প্রোডাক্টের টাইপটা কি দেখেন, আগে ছিল লো, খেয়াল করেন কিন্তু আগের স্লাইডে কি ছিল, লো ডিমান্ড, এখানে কিন্তু কি হচ্ছে, লো টু মিডিয়াম, একটু ডিমান্ড বাড়ছে, লো টু মিডিয়াম। যেহেতু একটু ডিমান্ড বেড়েছে এই কারণে এটা একটু মধ্যবর্তী জায়গায় আসছেন আপনি, বাট স্টিল হাই ভ্যালু, ভ্যালুটাতে কোনো চেঞ্জ আসে না। উদাহরণ আমি দিচ্ছি, উদাহরণ হচ্ছে টয়োটা গাড়ির মতো। টয়োটা গাড়ি, ফোর্ড গাড়ি, সারা পৃথিবীতে এক্সাম্পল, এবং হচ্ছে কম্পিউটার ক্ষেত্রে ডেল। ডেল অনেক ধরনের তার ইন ট্রানজিটের জায়গা আছে যেখানে তারা বিভিন্ন কাস্টমারের অর্ডারটাকে নিয়ে এসে এই বিভিন্ন অ্যাসেম্বল আইনা করে হইলো বিভিন্ন পার্টস এনে ইন ট্রানজিট মার্জে সেটাকে বানায়, বানায়া একটা অর্ডারকে কমপ্লিট করে সে তখন কাস্টমারকে পাঠায়। টয়োটা, ফোর্ড গাড়ি, তারপরে হচ্ছে ডেল, এরা হচ্ছে এটার উদাহরণ। ক্লিয়ার, মনে থাকবে? বাট আমি যদি প্রথমটার সাথে এইটার মিলে কোশ্চেন পরীক্ষা যদি আপনাদের ইয়ের জন্য একটু সুবিধাজনক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য যদি বলি, একটা হচ্ছে দুইটার সাথে পার্থক্য কি, ওইটা ইন ট্রানজিট মার্ট যে প্রোডাক্ট রাখা হয় ওটা রাখা হয় ম্যানুফ্যাকচারিং এর কাছে, ওইটাতে সেন্ট্রালাইজেশন হয়, এখানে সেন্ট্রালাইজেশন হয় না, ওখানে এগ্রিগেট ডিমান্ড হয়, এখানে এগ্রিগেট ডিমান্ড হয় না। এখানে একটা সুবিধা কি, ওইটার থেকে এটা ট্রান্সপোর্টেশন কস্ট কম, ওইটা ডাইরেক্ট পাঠায়, আর এটা ইন ট্রানজিট মার্জ হয়ে যাওয়ার কারণে, একটু ভেঙে যাওয়ার কারণে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট ওইটা প্রথমটার তুলনায় কম। আর প্রোডাক্টের ফিচারে পার্থক্য কি, ওইটা ছিল পুরো লো ডিমান্ড আর এটা লো টু মিডিয়াম ডিমান্ড, এইটুকুই কিন্তু পার্থক্য। হাই ভ্যালু কিন্তু ওইটারও আছে এটারও আছে, হাই ভ্যালু যদি দিয়ে বলেন তাহলে কিন্তু পার্থক্য হবে না। Let's move on the third one. Distributor storage with carrier delivery. High level inventory at distributor, এখানে আমরা ক্লিয়ার দেখতে পাইতেছি ডিস্ট্রিবিউটর হাউসে ইনভেন্টরিটা রাখা হচ্ছে। ডিস্ট্রিবিউটরকে নিয়োগ কে দেয় বলেন? ফ্যাক্টরি, ফ্যাক্টরি, ম্যানুফ্যাকচারার। ম্যানুফ্যাকচারার অথবা বিজনেস অন বিহাফ অফ ম্যানুফ্যাকচারার, সে ডিস্ট্রিবিউটর। আমি যে চাইলে তো আমি রাস্তা দ্বারা যেতে পারবো না, আমি ইউনিলিভারের প্রোডাক্ট বিক্রি করবো, এটা কি হয় নাকি? আমাকে নিয়োগ দিতে হবে না? ডিস্ট্রিবিউটর ম্যানুফ্যাকচারারের পক্ষে অল ইনভেন্টরিটাকে ম্যানেজ করে। মিডিয়াম টু ফাস্ট মুভিং আইটেমস আর ডিস্ট্রিবিউটর, ক্যালকুলেট দেখেন প্রোডাক্টের ফিচার চেঞ্জ হয়ে যাচ্ছে, মিডিয়াম টু ফাস্ট মুভিং। এই কারণেই তো এফএমসিজি স্টাইল, এই কারণেই তো আপনি কনজিউমারের দোরগোড়ায় চলে যাচ্ছেন, কারণ আপনার প্রোডাক্টের তো বেশি, ডিমান্ড বেশি, এটা মিডিয়াম টু ফাস্ট, তাড়াতাড়ি দিতে হবে। এই তাড়াতাড়ি আলা প্রোডাক্ট লেভেলে চলে গেছে। হ্যাঁ, এই তাড়াতাড়ি আলা প্রোডাক্ট যেটা দিতে হবে সেটা যদি আপনি প্রথম মডিউল ব্যবহার করেন, আপনার বিজনেস তো আপনি ধরা খাবেন, আপনি লিড টাইমই তো মার খাবেন, আপনার কম্পিটিশন তো। সাবান তো আর 15 দিন পরে ব্যবহার করবেন না। সাবান 15 দিনে হবে না, চাল হবে না, ডাল হবে না, চিনি হবে না, টুথব্রাশ হবে না, কিছুই হবে না, সিগারেটও হবে না। সিগারেট আলা যদি মনে আরে ভাই আমার 5 দিন পরে বেনসন দিবে, তো ফালায়া, ওর একদিনে লাগে 20 টাকা। ওর ঘন্টায় লাগবে সিগারেট। সো দ্যাটস দ্য থিং, এখানে লস অফ এগ্রিগেশন, ভেরি সিম্পল এক্সাম্পল, যে কোনো এফএমসিজি মডেল, এটা অজস্র উদাহরণ আছে, আপনারা বাংলাদেশের পণ্য, বিদেশি পণ্য সব এখানে ফিট করতে পারেন। ঠিক আছে, এটা আর বেশি না করি, আমরা পরেরটাই যাই। দেখেন তারপরটা কি বলছে, ডিস্ট্রিবিউটর স্টোরেজ উইথ লাস্ট মাইল ডেলিভারি। আমি প্রথমেই বলেছিলাম লাস্ট মাইল ডেলিভারির মানেই হচ্ছে কনজিউমারের দোরগোড়ায় দিয়ে আসবে। দ্য টিপিক্যাল এক্সাম্পল ইজ অনলাইন বিজনেস, অ্যামাজন, ডিএচএল, ঠিক আছে, আলিবাবা, উদাহরণের শেষ নাই, বাংলাদেশের দারাজ, রকমারি, অমুক তমুক, ফুড পান্ডা, যাই বলেন, চাল ডাল, সব হচ্ছে এগুলির উদাহরণ। বুঝে গেছে? অ্যামাজন থেকে অ্যামাজন স্টোর, আপনার হলো ওয়ালমার্টও এরকম লাস্ট মাইল ডেলিভারি করে তার প্রোডাক্ট, এই ইলেকট্রনিক হতে পারে, ক্লদিং হতে পারে, যারা করতে পারে, এর অসংখ্য উদাহরণ। লাস্ট মাইল ডেলিভারিতে একটা জিনিস মনে রাখবেন, যতগুলি মডেল আছে সর্বোচ্চ ট্রান্সপোর্টেশন কস্ট হচ্ছে লাস্ট মাইল ডেলিভারি, কারণ আপনি কনজিউমারের বাড়িতে এসে পৌঁছে দিচ্ছেন, সবচাইতে বেশি মাথায় রাখেন কিন্তু, এবং কাস্টমারের স্যাটিসফ্যাকশন সবচেয়ে বেশি এই মডেলে। আমি ঘরে বসে জিনিস পাই, ডেলিভারি কষ্ট কস্ট হাই। অবশ্যই, হ্যাঁ কষ্ট হাই হবেই, কারণ আপনি তো একেবারে কনজিউমারের দোরগোড়াতে আসতেছেন, আপনি ম্যানুফ্যাকচারিং টু কাস্টমার।
ট্রান্সপোর্টেশন কস্ট শুরু হয় হলো ফ্যাক্টরি থেকে ডিস্ট্রিবিউটরের কাছে যাবে, ডিস্ট্রিবিউটর থেকে আবার কাস্টমারের বাসায় এসে নক করে আপনি দিয়ে যাবে। এই সমস্ত কস্ট যদি যোগ করেন তাহলে ট্রান্সপোর্টেশন কস্ট সবচেয়ে হাই, বাট কাস্টমারের এক্সপিরিয়েন্স উইল বি ভেরি হাই। কেন হাই? কারণ আমি ঘরে বসে আমার প্রোডাক্টটা পাচ্ছি। অসংখ্য উদাহরণ, আপনি যদি ফুড বিজনেস করেন আপনি ডিস্ট্রিবিউটর টাচ করেও আসতে পারেন, না করেও আসতে পারেন, স্যার ডাইরেক্ট নতুন ইনফ্লুয়েন্সার যদি হয়, স্যার উজ্জ্বল বলছিলাম স্যার টপিক থেকে, নতুন ইনফ্লুয়েন্সার যদি হয় স্যার, সেক্ষেত্রে যদি নতুন বিজনেস হয় সেক্ষেত্রে কস্ট হাই হইলে স্যার একটু সমস্যা না স্যার? অবশ্যই সমস্যা হবে, তখন আপনাকে ডাইরেক্ট ডেলিভারি করতে হবে, বা মানে আপনাকে মাঝখানে আর কোনো মিডিয়াম ইউজ করো না স্যার? ইনিশিয়ালি আপনি হয়তো ওইভাবে শুরু করতে পারেন, তারপর আস্তে আস্তে আপনাকে মাল্টিপল চ্যানেলে যেতে হবে। কারণ আপনি জি প্রথমেই স্যার। যদি আপনার প্রোডাক্টটাকে এটা হাউ ইট বিহেভস পুরো না জেনেই যদি 4-5টা মাল্টিপল চ্যানেলে নামায় দেন, আপনার তো একটু জি এক্সপিরিয়েন্স স্যার। নিতে হবে। এক্সপিরিয়েন্সটা নিয়ে যখন আপনি বুঝলেন একটা চ্যানেলে হচ্ছে না, 2টা লাগবে, 3টা লাগবে, এই প্রোডাক্টে হাইব্রিড লাগবে, কোনোটা ডাইরেক্ট পাঠাবো, কোনোটা ডিস্ট্রিবিউটর হোলসেলের মাধ্যমে পাঠাবো, আপনাকে ট্রায়াল এন্ড এরর করে 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 বুঝে ফেলতে হবে। ঠিক আছে? থ্যাংক ইউ তো স্যার। জি স্যার। জি, এখন আসেন 50, এটা খুব ইন্টারেস্টিং, উদাহরণ দিলে খুব বুঝতে পারবেন। ম্যানুফ্যাকচারার অর ডিস্ট্রিবিউটর স্টোরেজ উইথ কাস্টমার পিকআপ। দেখেন এখানে ফ্যাক্টরিওয়ালারা প্রোডাক্ট পাঠাইতেছে কোথায়? এই যে এখানে, ঠিক আছে, রিটেলারের কাছে অথবা ডিস্ট্রিবিউশন সেন্টারের কাছে। এখানে পাঠানোর পরে আরেকটা জিনিস দেখেন, বড় একটা সার্কেল অ্যাড হয়েছে। এটা মানে কি? কাস্টমার পিকআপ। তার মানে কোনো একটা প্লেস আছে যেখানে যে কাস্টমারকে এটা পিক আপ করতে হবে। উদাহরণ কি? আইকিএ। আইকিএ হচ্ছে ফার্নিচারের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত। ফার্নিচার বিজনেস ওয়ালারা এটাতে খুব ফলো করে। চাল ডাল, খাবার, কি বলে ওর নাম, দারাজ। আমি মিরপুর ডিএচএস এ বসবাস করি, আমাদের সবচেয়ে কাছে দারাজের পিক আপ পয়েন্ট কি কোথায় জানেন? পল্লবী। মাই ওয়াইফ ইউজ টু সামটাইমস গো দেয়ার অ্যান্ড পিক আপ দ্য প্রোডাক্ট। এতে একটা সুবিধা হয়, ওই লোকাল ডেলিভারি চার্জ 100 টাকা এটা লাগে না। সবসময় সে যায় না, অনেক সময় আমার ছেলের কোচিং ক্রসডকটা কি স্যার আবার একটু বলবেন? ক্রসডকে আসবো না। ক্রসডক কি প্রথম ক্লাসে আলাপ হয়েছিল? না স্যার। না, এটা ক্রসডক আমরা আলাপ করব হচ্ছে ওয়্যারহাউস যেদিন আমরা করব। আমি এখানে একটু বলে দিচ্ছি, যেহেতু আপনি জিজ্ঞেস করছেন আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি, বাট তার আগে এটা আমি একটু শেষ করে নিই। সেটা হচ্ছে চাল ডাল। চাল ডালেরও কিন্তু পিক আপ পয়েন্ট আছে। ফার্নিচারের এক্সপিরিয়েন্স, আই হ্যাড দ্য এক্সপিরিয়েন্স। 2010 সালে আমি আমার ড্রয়িং রুমের জন্য আমি ফার্নিচার কিনি, সোফা আমি কিনেছি হলো গুলশান থেকে, পে করেছি, জিনিস পছন্দ করছি ওখান থেকে, বাট ওরা তখন বললো যে আপনি এখান থেকে নিতে পারবেন না, আপনাকে উত্তরার পিক আপ সাইট থেকে নিয়ে যেতে হবে। ফার্নিচার ব্যবসায়ীটা খুব পরিচিত, আইকিয়া সারা পৃথিবীতে করে, বাংলাদেশে তো উদাহরণ আমি দিলাম। সো পিক আপ সাইট থেকে যখন আপনি এটা করেন তখন এই উদাহরণটা আপনার এখানে যাবে। এখন নাও কামিং টু ক্রসডক। হোয়াট ইজ ক্রসডক? ক্রসডক ইজ এ সাপ্লাই চেন। কি এটা? একটা বেস্ট প্র্যাকটিস, সাপ্লাই চেনের একটা বেস্ট প্র্যাকটিস। ক্রসডকিং এর ফিলোসফি বা প্রিন্সিপাল হচ্ছে আপনাকে প্রোডাক্ট রিসিভ করতে হবে, সর্ট করতে হবে, তারপর হচ্ছে শিপ করতে হবে। তাহলে এখানে খেয়াল করেন কিন্তু রিসিভ, সর্টিং, দেন হলো শিপমেন্ট, কোনো স্টোরেজ বলে নাই কিন্তু। আমি যদি বলি ওয়্যারহাউসের সাথে ক্রসডকিং এর পার্থক্য কি, মেইন পার্থক্য হচ্ছে ওয়্যারহাউসে আমরা স্টোর করি, আর ক্রসডকিং এ আমরা স্টোর করি না। দ্যাট ইজ দ্য বিগেস্ট ডিফারেন্স। স্যার এটা কি কিউসি এর আন্ডারে পড়ে? জি, বুঝতে পারিনি ভাই, আবার বলেন। স্যার এটা কি কিউসি এর আন্ডারে পড়ে কিনা? এটা কিউসি না, এটা হচ্ছে আপনার লজিস্টিকের একটা বেস্ট প্র্যাকটিস বা সাপ্লাই চেনের একটা বেস্ট প্র্যাকটিস। এটা করতে যেয়ে কিউসিতে যেটা ইম্প্যাক্ট ফেলে সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট কোয়ালিটিটা ভালো থাকে। কারণ আপনি রিসিভ করে স্টোর করতে গেলে লোড আনলোড বারে বারে হয়। একবার লোড করে আনলোড করবেন, প্যালেটে রাখবেন, আবার লোড করবেন, সেটা না করে আপনি আপনার জায়গার যদি কনস্ট্রেইন থাকে, আপনি স্টোরেজটাকে অপটিমাইজ করার জন্য ক্রসডকিং করি আমরা। সারা পৃথিবীতে ক্রসডকিং এর জন্য বিখ্যাত হচ্ছে ওয়েলমার্ট, সারা পৃথিবীতে বিখ্যাত। ইউটিউবে গেলে পরই দেখবেন ওরা খুব করে এটা ক্রসডক। আমি নিজেও করেছি, বিএটির এক্সপিরিয়েন্স। এটা আজকে আমি আর এখানে বলছি না, ওটা ওয়্যারহাউসের ক্লাসে আলাপ করবো ডিটেল। ঠিক আছে? সো নাও দ্য লাস্ট ওয়ান, রিটেল স্টোরেজ উইথ কাস্টমার পিকআপ। পাড়া মহল্লার যে দোকান সেইটা, এই জন্য এটার কোনো ওরকম লিজেন্ড নাই, আর কোনো গ্রাফ নাই। এটা সিম্পল, পাড়া মহল্লা যে আমরা দোকানে যাই সেটা। তো মোস্ট ট্রেডিশনাল টাইপ ইনভেন্টরি ইজ স্টোর লোকালি অ্যাট রিটেল শপ। খুচরা দোকান, পাড়া মহল্লার দোকানে এগুলোকে স্টোর করে রাখা হয়। কাস্টমার ওয়াক ইনটু দ্য রিটেল শপ অ্যান্ড পিক আপ দ্য আইটেমস। কাস্টমার হেঁটে যায়, যে তার জিনিস পিক আপ করে ফেলে, আমি আপনি যেভাবে করি। লোকাল স্টোরেজ ইনক্রিজ ইনভেন্টরি অ্যান্ড ফ্যাসিলিটিস কস্ট বাড়ায়। প্রোভাইড ফাস্টার রেসপন্স টাইম আদার্স দেন আদার্স। সবচেয়ে কম সময় লাগে আপনার প্রোডাক্ট নিতে, এটা নিয়ে কোনো ডাউট আছে? 5 মিনিটে আমি চাল ডাল কিনে আনতে পারবো।
10 মিনিট লাগতে পারে ম্যাক্সিমাম, 15 মিনিট লাগতে পারে, হেঁটে যেয়ে আমি করে ফেলতে পারবো। প্রোডাক্ট টাইপটা কি? সুইটেবল ফর ভেরি ফাস্ট মুভিং আইটেম। ওই যে এক ভাই বলতেছিলেন চাল ডাল আইটেম যদি কিনতে আমার ওই প্রথম মডেল দেই তাহলে তো আর এই ব্যবসায় থাকবে না। আমি যদি আপনাকে বলি ফার্মাসি বিজনেস, ফার্মাসির যে দোকান পাড়ামহল্লায়, ডু ইউ থিঙ্ক ইট ইজ ফল ইন দিস ক্যাটাগরি? জি স্যার। অবশ্যই। একটা ওষুধ কিনতে যদি আমাকে 2 ঘন্টা দূরে যাইতে হয়, দেন ইটস নট ইমার্জেন্সি আইটেম, ইটস নট এ ফাস্ট মুভিং। এটা ফাস্ট মুভিং এর থেকে হলো ইমার্জেন্সি আইটেম। আজকে একটা প্যারাসিটামল কিনতে যদি আমার 2 ঘন্টা লাগে, একটা ওরসালাইন কিনতে যদি 2 ঘন্টা লাগে, ইটস নট এ emergency item, drug saving item, life saving item, emergency item, fast moving consumer goods, these are all fall into this category. আপনার বাসায় আপনার মুরব্বী আছে, বাসায় বাবা আছে, মা আছে, অথবা আরো কেউ আছে, চাচা আছে আশপাশে থাকে, তার অ্যাজমা আছে, একটা ইনহেলার কিনতে যদি 3 ঘন্টা লাগে আমার, পাড়া মহল্লায় থাকতে হবে। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার। তো আমরা একটু 10 মিনিট একটু ব্রেক নেই, হ্যাঁ, তারপরে নাকি একবারে শেষ করে দিব? হোয়াট ইজ ইউর ভিউ? না স্যার, একটু ব্রেক দেন। ব্রেক দিব? জি জি। ব্রেক দরকার স্যার। ঠিক আছে, তাহলে আমরা 10 মিনিট পরে আবার রিগ্রুপ হই। থ্যাংক ইউ। হ্যালো। জি, বিউরোসিটিতে যাওয়ার আগে এই স্লাইডটা ছিল। এটা বেসিক্যালি একটা কম্পারেটিভ একটা টেবিল। এখান থেকে পরীক্ষায় কোনো কিছু আসবে না, এইটা এবং পরের স্লাইডে। এটা জাস্ট একটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। এখানে একটু 2-একটা উদাহরণ দেওয়ার আগে যেটা একটু বলে নেই, সেটা হচ্ছে এটা একটু একটা সাবজেক্টিভ হিসাবে দেখা হয়েছে, ঠিক আছে? যেমন 1 যদি হয় কোনো মার্কিং, সেটা হচ্ছে করসপন্ডেন্ট টু দ্য বেস্ট পারফরমেন্স নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিজাইনের। এইটা 1 যদি কোনো জায়গায় দেখেন তাহলে সেটা হবে বেস্ট পারফরমেন্স, আর 6 হলো ওয়ার্স্ট। এইভাবে করা হয়েছে। এটা অনেকটা সাবজেক্টিভ, এটা নিয়ে ডিবেট না করি, কেন এটা 6 দিল, এটা 5 হইতে পারতো, 4 হইতে পারতো। ওই ডিবেটে না যে জাস্ট আন্ডারস্ট্যান্ডিংটা একটু মাথায় নেওয়া, একটু আপনারা রেস্ট অফ দ্য টাইমে বাসায় একটু দেখে নিন, এখান থেকে কোনো কোশ্চেন আসবে না। যেমন ধরেন এই যে বলছে কি রেসপন্স টাইম। রেসপন্স টাইম মানে কি? শর্টার লিড টাইম, অল্প সময় আপনি প্রোডাক্ট নেবেন। এটার জন্য বেস্ট মডেল কোনটা? দেখেন 1 কে পাইছে, রিটেল স্টোরেজে যে আমরা একটু আগে দেখছি, পায়ে হেঁটে যে আপনি জিনিস নিয়ে ফেলবেন। আবার একটা উল্টা দেখি, ওর্স সিনারিও 6 আর কোথায় আছে দেখেন, ফ্যাসিলিটি অফ হ্যান্ডলিং। হ্যাঁ, অর্ডার ভিজিবিলিটি। অর্ডার ভিজিবিলিটি হচ্ছে 6 কোথায় আছে? 6 স্যার ফ্যাসিলিটি এন্ড হ্যান্ডলিং। না না, অর্ডার ভিজিবিলিটি এই যে ধরলেন 1 হইলো রিটেল ইয়েতে, ম্যানুফ্যাকচারার স্টোরেজ উইথ পিকআপ। অ্যাবসলিউটলি। অথবা ম্যানুফ্যাকচারিং স্টোরেজ উইথ ডাইরেক্ট শিপিং, এটা হলো 5-এ, কারণ সমস্ত ইনভেন্টরি হলো ইয়ের কাছে, ফ্যাক্টরিতে রেখে দিচ্ছে। তো অর্ডার ভিজিবিলিটির কনটেক্সটে ওইটা হলো 5 পাবে, মানে 6-এর কাছাকাছি, ঠিক আছে? আবার ধরেন আরেকটা ধরি, কাস্টমার এক্সপিরিয়েন্স। কাস্টমার এক্সপিরিয়েন্স সবচেয়ে ভালো কোনটাতে? লাস্ট মাইল ডেলিভারি। এই যে দেখেন, ওই যে ডিসকাশনের সময় আমি বলছিলাম কাস্টমার সবচেয়ে হ্যাপি হবে। স্টোরেজ উইথ দ্য লাস্ট ম্যান। হ্যাঁ, লাস্ট মাইল ডেলিভারি। ট্রান্সপোর্টেশন কস্ট সবচেয়ে কম হলো পাড়া মহল্লার দোকান, আর সবচেয়ে হাইয়েস্ট ছিল কোথায়? লাস্ট মাইল ডেলিভারি। এইভাবে বুঝে গেছে? এটা একটু বাসায় দেখেন, কঠিন কিছু না, এটা থেকে কোশ্চেন আসবে না, জাস্ট ছিল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। ওই পরেরটাও তাই, পরের এটাও তাই, একইভাবে বলছে। 2 মানে হচ্ছে ভেরি সুইটেবল, +1 মানে হচ্ছে সামহাও সুইটেবল, 0 মানে নিউট্রাল, -1 মানে সামহাও আনসুইটেবল, -2 মানে ভেরি আনসুইটেবল। এখন একটা যদি দেখি আমরা, ভেরি সুইটেবল কি? হাই ডিমান্ড প্রোডাক্টের ক্ষেত্রে, হাই ডিমান্ড প্রোডাক্ট রিটেল স্টোরি তো রাখ, রিটেল স্টোরেজ কাস্টমার পিক আপ। তারপরে হচ্ছে সবচেয়ে ওর্স্ট কোনটা? ম্যানুফ্যাকচারিং স্টোরেজ উইথ ইন ট্রানজিট মার্জ, অথবা ম্যানুফ্যাকচারিং স্টোরেজ উইথ ডাইরেক্ট শিপিং। হাই ডিমান্ড প্রোডাক্ট যদি আপনি ওই প্রথম মডিউলে ফলো করেন তাহলে তো সবচেয়ে ভেরি আনসুইটেবল হবে, ওইটাই বলা হয়েছে, ঠিক আছে? এইভাবে এইভাবে একটু দেখে নিয়ে, এগুলা পরীক্ষায় আসবে না, এটা জাস্ট একটু বাসায় একটু দেখে নিয়ে আমরা বরঞ্চ পরের ইয়েতে চলে যাই। ইম্প্যাক্ট অফ অনলাইন সেলস অন কাস্টমার সার্ভিস। এটা কিন্তু এডিশনাল স্লাইড, আমি জানি না আপনাদের ইয়ে থাকবে কিনা, আমি এটা আলাদাভাবে প্রিপেয়ার করছি আপনাদের জন্য, ঠিক আছে? এটা আমি জানি না এক্স্যাক্টলি যখন আপনাদেরকে দেওয়া হবে এটা থাকবে কিনা, আই হ্যাভ নো আইডিয়া।
না হলে আপনার একটু ছবি তুলে নিয়ে দিন, ছবি তুলে রাখেন এই স্লাইডটার। ইম্প্যাক্ট অফ অনলাইন সেলস অন কাস্টমার সার্ভিস। আমরা সবাই করোনার সময় থেকে, কোভিডের সময় থেকে অনলাইন বেচা কেনা, কেনা বেচা এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি। আমাদের বাসায় এখন অনেকেই ইউজ টু। সেগুলো নিয়ে আমরা কিছু কথাবার্তা আলোচনা করি। রেসপন্স টাইম টু কাস্টমার। ফিজিক্যাল প্রোডাক্টস টেক লঙ্গার টু ফুলফিল দেন রিটেল স্টোরস। আপনি যখন একটা জিনিস অর্ডার করেন, রিটেল স্টোরে যে দেন আপনি নিয়ে আসেন। আপনি যদি চাল ডালে অর্ডার করেন, ইয়েতে অর্ডার করেন, কি বলে, দারাজে, তাহলে কি বেশি টাইম লাগবে না আসতে? ওই কথাটাই বলছে, নো ডিলে ফর ইনফরমেশন গুডস। কিন্তু আবার ইনফরমেশনের ক্ষেত্রে কিন্তু কোনো ডিলে হয় না, কারণ আপনি অনলাইনে বসে সব ইনফরমেশন পান। প্রোডাক্ট ভ্যারাইটি কি বলছে, ইজিয়ার টু অফার লার্জার সিলেকশন। আজকে আপনি দারাজের ইয়েতে গেলে শত শত প্রোডাক্ট, একটার পর একটা দেখতে থাকতেছেন, আপনি লার্জার সিলেকশন করতে পারেন। প্রোডাক্ট ভ্যারাইটির সমস্ত ইনফরমেশন আপনার সিস্টেমে আছে, ওই কথাটাই বলছে। প্রোডাক্ট অ্যাভেইলেবিলিটি, প্রোডাক্টের অ্যাভেইলেবিলিটি, এগ্রিগেটিং ইনভেন্টরি অ্যান্ড বেটার ইনফরমেশন অন কাস্টমার প্রেফারেন্স ইমপ্রুভ প্রোডাক্ট অ্যাভেইলেবিলিটি। আপনি কাস্টমারের ইনফরমেশনের উপর বেস করে কন্টিনিউয়াসলি আপনি দারাজের ওয়েব পেজে কি কি কাস্টমার কি কি ধরনের প্রোডাক্ট আছে সব ইনফরমেশনগুলিকে এগ্রিগেট করা হয়, সবগুলিকে নিয়ে অ্যানালাইসিস করা হয়, সেই অনুযায়ী প্রোডাক্টটাকে অ্যাভেলেবেল করার চেষ্টা করা হয়। এই কথাটাই বলা হয়েছে। কেন? কারণ অনলাইন সিস্টেমে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ কাস্টমারের ইনফরমেশন ক্রমাগত আপনি সিস্টেমে দেখতে পাচ্ছেন, ওইটাকে আপনি অ্যানালাইসিস করতেছেন, কার প্রেফারেন্স কি, সেই অনুযায়ী আপনি ইনভেন্টরিটাকে এগ্রিগেট করে প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি বাড়াচ্ছেন। এইটাই এখানে ব্যাখ্যা করা হয়েছে। কাস্টমার এক্সপিরিয়েন্স, অবভিয়াসলি ইমপ্রুভ অ্যাক্সেস, কাস্টমাইজেশন অ্যান্ড কনভিনিয়েন্স। প্রচুর উদাহরণ আছে। আপনি অফিসে বৈশা অর্ডার দিতে পারছেন, গাড়িতে উঠা অর্ডার দিতে পারছেন, ড্রয়িং রুমে বসে খেলা দেখতে দেখতে অর্ডার দিতে পারছেন। এর থেকে সুবিধা আর কি পাবেন আপনি অনলাইনে? জি আপনার যদি নেটওয়ার্ক এবং কভারেজ আমার থাকে, মনে হচ্ছে ওয়াইফাই থাকে। জি, হ্যাঁ আমার ইচ্ছা মতো আমি অর্ডার দিতে পারতেছি যখন। ইচ্ছা মতন অর্ডার দিতে পারতেছেন। কনভিনিয়েন্স সবচেয়ে বড় কথা, কাস্টমাইজ ওয়েতে অর্ডার দিতে পারতেছেন। একটা এখানে আরেকটা ওখানে, বার্গার এক জায়গায় আরেকটা ওই জায়গায়, মিলাই একটা কম্বো করে নিয়ে আসলেন 2 জায়গাতে, এসে হাজির 45 মিনিটে। বাচ্চারা, ছেলে খায় এটা, মেয়ে খায় ওইটা, দুইটা কম্বাইন করে নিয়ে এসে বলুন। কাস্টমাইজেশন, কনভিনিয়েন্স তো বললাম, ইমপ্রুভড অ্যাক্সেস। যখন নতুন শুরু হয়েছে তখন হয়তো প্রথম যখন ফেসবুক আসে বাংলাদেশে, ল্যাপটপে মানুষ ফেসবুকের ভিতরে ঢুকতো, ছবি ডাউনলোড, 5টা ছবি ডাউনলোড করতে 1 ঘন্টা লাগতো, বাপারিং হতো, মনে আছে আপনাদের? এরকম ঘুরতো খালি। আর এখন ইমপ্রুভড অ্যাক্সেস, এখন যত দিন যাচ্ছে আমার অ্যাক্সেসটা তত ইমপ্রুভ হচ্ছে ইন অল আসপেক্ট। ফাস্টার টাইম টু মার্কেট, অবশ্যই ফাস্টার টাইম টু মার্কেট। আমার অনলাইনে যে কোনো জিনিস খুব দ্রুত মার্কেটে ওরা নামায় ফেলতে পারে। অর্ডার ভিজিবিলিটি, অর্ডার ভিজিবিলিটি ইজ ভেরি হাই। এটা লিখি নাই আমি, জাস্ট পয়েন্টার এগেইনস্টে কি আসবে, হাই। আমি অর্ডার প্লেসমেন্ট থেকে অর্ডার ডেলিভারি এভরিথিং আমি I can check, I can see in the system. Order visibility is very high. Returnability already এই আলাপটা প্রথম দিকে করে আসছি। হার্ডার উইথ অনলাইন। কেন অনলাইনে হার্ডার? কারণ আপনি দেখেন দারাজ একটা জিনিস হয় না, ফেরত দিতে আপনার এত ইজি না, সময় লাগবে, কষ্ট হবে। উল্টা পড়ে গেছে। whereas brick and mortar শপে অনেক ইজি। proportion of returns likely to be much higher। এই যে উদাহরণ দিয়ে বললাম। দেখ তুই করে সোফাতে আসুন। ভাইয়া কবির ভাই, আপনি কথা না বললে, সরি কথা সরি বলছেন, সরি প্লিজ মিউট করে রাখেন। ব্রিক এন্ড মর্টার শপে 5 to 10%, whereas অনলাইন বা ই কমার্সের ক্ষেত্রে এটা 25 to 30%। একটা গ্লোবাল স্ট্যাটিস্টিক দিয়েছিলাম, ওইটারই রিফ্লেকশন এখানে। প্রপোর্শন অফ রিটার্নস লাইকলি টু বি মাচ হায়ার। কেন রিটার্ন হাই সেটাও আমরা ব্যাখ্যা করে আসছি কেন হাই। ডিরেক্ট সেলস টু কাস্টমার, সোশ্যাল নেটওয়ার্কিং চ্যানেল অ্যালাউস ফার্ম টু ডিরেক্টলি পিচ প্রোডাক্টস ফর প্রমোশন। কত চ্যানেল আছে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। আপনি যদি ইউটিউব চ্যানেল খুলে বসেন একটা, ফেসবুক থেকে লাইভে আসেন, আপনি কত ধরনের নেটওয়ার্ক করতে পারবেন। আজকে যারা বাসায় বসে, অনেক লেডিরা অনলাইনে ক্লথের ই করে, ব্যবসা করে, জামা কাপড়ের, কি সুন্দর করে সে পিচ করতেছে। সালোয়ার কামিজটা নিজের গায়ে রেখে, শাড়িটা নিজের গায়ে রেখে সে ভিডিওতে দেখায় পিচ করে ফেলতেছে, ডিরেক্ট পিচ।
রাইট? ওই কথাটাই বলছে, ডাইরেক্ট সেলস টু কাস্টমার, মানে সোশ্যাল নেটওয়ার্কিং আপনাকে অ্যালাউ করছে আপনার প্রোডাক্টের ইউএসপি, ইউনিক সেলিং প্রপোজিশন, ক্যারেক্টারিস্টিক্স, প্রাইস, কোয়ালিটি, এভরিথিং হি অর শি ক্যান এক্সপ্লেইন। দ্যাটস কল ডাইরেক্ট পিচিং। ফ্লেক্সিবল কি বলছে এটা? ফ্লেক্সিবল flexible pricing, product portfolio and promotions. প্রমোশন, ফ্লেক্সিবল পোর্টফোলিও, প্রমোশন, সব কিছুর ভিতরে ফ্লেক্সিবিলিটি আছে না? ক্যাশ অন ডেলিভারি, অথবা কি বলবো, রিসিভের পরে ক্যাশ দিবেন, অথবা অবশ্যই স্যার। বিকাশ দিয়ে দিবেন, সবই তো আছে, সব সিস্টেমই তো আছে। এফিশিয়েন্ট ফান্ড ট্রান্সফার, ঘরে বসে ট্রান্সফার, বাসে বসে ট্রান্সফার, গাড়িতে বসে ট্রান্সফার, মিটিং এ বসেও কিন্তু ট্রান্সফার করে দিতে পারে। মিটিং এর ভিতরে কতক্ষণ লাগে এটা এই ট্রান্সফার করতে? আপনি ধরেন একটু সুযোগ পাইলেন, আপনার এটা আর্জেন্ট, বাসা থেকে আপনাকে নক করছে, আপনি মনে হচ্ছে যে মিটিং এর ভিতরে ইউ ক্যান ডু ইট। দ্যাটস কল ফ্লেক্সিবিলিটি, দ্যাটস কল এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কিন্তু এখানে দুইটা জিনিস, একটা হলো ফ্লেক্সিবল ফান্ড ট্রান্সফারের ফ্যাসিলিটিস, একটা হলো এফিসিয়েন্ট। এফিসিয়েন্ট মানে হচ্ছে মোবাইলে কত অল্প সময় ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, ব্যাংক ট্রান্সফার, কত ধরনের ভাবে আপনি এটা করতে পারেন। আজকে অনলাইন সেলস আমাদেরকে কাস্টমার সার্ভিসে একটা হিউজ ইম্প্যাক্ট ক্রিয়েট করছে ইন টার্মস অফ লাইফটাকে ইজি করার জন্য। আজকে যারা অনেকেই তো আছে, তারা হাজবেন্ড ওয়াইফ দুজনই ওয়ার্কিং, তাদের এত সময় নাই, তারা অফিস থেকে ফিরতে ফিরতে বাজারে অর্ডার করে দিচ্ছে, বাসায় এসে পৌঁছে যাচ্ছে, বিকজ টাইম ইজ মানি। বাচ্চাদের বিভিন্ন ডিমান্ড তারা অফিসে বসেই সর্ট আউট করে দিচ্ছে। এইগুলি যদি না থাকতো আজকে, আপনি কি পারতেন? এফিসিয়েন্ট ফান্ড ট্রান্সফার যদি এরকম না থাকতো, ফ্লেক্সিবিলিটি যদি না থাকতো, মোবাইলে বসে যদি আপনি অপারেট করতে না পারতেন, কিনতে না পারতেন, ট্রান্সফার না করতে পারতেন, কত ধরনের সুযোগ ক্রিয়েট হয়েছে। এগুলোর হিউজ ইম্প্যাক্ট আছে অন কাস্টমার সার্ভিস। ওকে, তো আর তেমন কিছু নাই এখানে। আরেকটা লাস্ট স্লাইড, এটা আমরা একটু দেখি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ইন প্র্যাকটিস। এতক্ষণ তো আমরা অনেক কথাবার্তা বললাম, তাই তো? আপনি যখন রিয়েলিটিতে আসবেন, প্র্যাকটিক্যালি যখন এটা প্রয়োগ করতে যাবেন, তখন কতগুলি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। এই 4টা পয়েন্ট, আরো পয়েন্ট থাকতে পারে, বাট এই 4টা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। নাম্বার 1, the ownership structure of distribution network can be as big as impact as the type of distribution network. ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের যে টাইপ, সেটার মতনই বড় ইম্প্যাক্ট ফেলতে পারে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ওনারশিপ স্ট্রাকচার। ওনারশিপটা কার? কোনোটা কি ম্যানুফ্যাকচারার, কোনোটা কি ডিস্ট্রিবিউটারের, কোনোটা কি সাপ্লায়ার? এই কোশ্চেনটা ইজ ইম্পর্টেন্ট। এই স্ট্রাকচারের ওনারশিপটা কার, নাকি এটা রিটেইলারের? ওইটাও যেরকম ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট বিবেচনা রাখা। দ্য চয়েস অফ এ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক হ্যাজ ভেরি লং টার্ম কনসিকুয়েন্সেস। আজকে আমি একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিজাইন করলাম, কালকেই আমি চেঞ্জ করে ফেলবো? এটা তো ইনভেস্টমেন্ট। ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মানে হলো আপনার ওয়্যারহাউস বানানো, আপনার ডিসি ডিস্ট্রিবিউশন সেন্টার এস্টাবলিশ করা, আপনার বোর্ড অফ ট্রান্সপোর্টেশনটাকে ডিজাইন করা। আজকে একটা করলাম, কালকে বললাম সব বাদ, আরেক জায়গায় আরেকটা করে। এটা তো লং টার্ম ইম্প্যাক্ট আছে, কনসিকুয়েন্স আছে। আপনি মানি ইনভেস্ট করে যদি এইভাবে করেন, যেমন ফ্যাসিলিটিস এর ক্ষেত্রে কি হয়, আজকে এক জায়গায় ফ্যাক্টরি করলাম, 6 মাস পরে মনে হলো ফ্যাক্টরিটা এই জায়গায় করা ঠিক হয় নাই। মাওনা ভালুকায় কেন করলাম, এটা আশুলিয়া করলে ভালো। There is no, এটা মানে হচ্ছে আপনি একদম সুইসাইডাল আপনার এই ডিসিশন। একটা ফ্যাক্টরি এত বড় ইনভেস্টমেন্ট করে যদি 6 মাসের মধ্যে মনে হয় ইউ হ্যাভ ডান এ মিস্টেক, দেন এটা আপনার ইউ হ্যাভ টু পে দ্য পেনাল্টি। Consider whether an exclusive distribution strategy is advantageous. What is exclusive distribution strategy? বলেন এটা আমার এক্সক্লুসিভ একটা আইটেম, এক্সক্লুসিভ একটা জামা, এক্সক্লুসিভ একটা গাড়ি। আপনার যেখানে সুবিধা আছে, এই ধরনের কাস্টমার যদি আপনার হাতে থাকে, যার জন্য আপনি এই ধরনের একটা এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি করতে যাচ্ছেন, যেটা আপনাকে পে ব্যাক করবে, তাইলেই আপনি এটা কনসিডার করবেন, আদারওয়াইজ নট। এটাই বলছে, কনসিডার ওয়েদার অ্যান এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি ইজ অ্যাডভান্টেজিয়াস অর নট। আজকে টেসলা যদি মনে করে তার ওই মডিউলে ডাইরেক্ট পাঠায় সারা পৃথিবীতে তার এই ধরনের কিছু কাস্টমার সে হ্যান্ডেল করতে পারবে, অবশ্যই সে এটা করবে, এবং সে করছে। সারা পৃথিবীতে এরকম টেসলার এরকম কাস্টমাইজ গাড়ি কেনার মতন অনেক বড় লোক, পয়সাওয়ালা লোক আছে, বিলিয়নিয়ারের অভাব নেই। তো ওই ক্ষেত্রে এটা আপনাকে অ্যাডভান্টেজ আছে বলে আপনাকে এটা কনসিডার করতে হবে। প্রোডাক্ট প্রাইস কমোডিটাইজেশন এন্ড ক্রিটিক্যালি হ্যাভ অ্যান ইম্প্যাক্ট। এটা কি বলছে একটু একটু পড়েন ভাইয়া, আমার এখানে আবার একটু ডিস্টার্ব করতেছে লিটল বিট অফ, একটু পরে হেল্প করেন আমাকে। সিস্টেম Impact as the type of distribution network. ইয়া, ঠিক আছে।
টাইপ অফ ডিস্ট্রিবিউশন সিস্টেম বা এটা প্রেফার্ড বাই কাস্টমার, এখানে ইম্পর্টেন্ট লাইন হলো এই প্রোডাক্টের প্রাইস, কমোডিটাইজেশন, এগুলোর ক্রিটিক্যাল ইম্প্যাক্ট আছে, এবং এটা কাস্টমার কি ধরনের সিস্টেম প্রেফার করে সেইটাকে আপনার মাথায় রাখতে হবে। আপনি একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিজাইন করে ফেলেন, পরে দেখলেন আমার কাস্টমার যা চায় তার একের কমপ্লিটলি ডিফারেন্ট একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিজাইন করছে, হবে না। এটাকে আপনাকে আগেই বিবেচনায় নিতে হবে। আরেকটা জিনিস এখানে নাই, আমি অ্যাড করে দিচ্ছি, ডিজিটালাইজেশন। লেখা নাই এখানে, বাট উইদাউট ডিজিটালাইজেশন, উইদাউট ইনফরমেশন টেকনোলজির ভালো প্রয়োগ ছাড়া আপনি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিজাইন ভালো করতে পারবেন না। এটাও আপনাকে প্র্যাকটিসে নামার আগে আপনাকে কনসিডারেশনে নিতে হবে। ডিজিটালাইজেশন, ইনফরমেশনের প্রবাহ, ফ্লো অফ ইনফরমেশন কত দ্রুত, কত ট্রান্সপারেন্ট ওয়েতে, কত ইফেক্টিভ ওয়েতে, এফিশিয়েন্ট ওয়েতে আপনি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিতে পারেন, দিতে পারেন, ছড়াই দিতে পারেন, সেটাও একটা ইম্পর্টেন্ট কনসিডারেশন। এখানে লেখা নাই, বাট আমি প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বললাম। ইনফরমেশন টেকনোলজিকে বাদ দিয়ে, কনসিডারেশনে না নিয়ে আপনি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ডিজাইন ইন প্র্যাকটিসে করতে পারবেন। সো আমরা অনেক জিনিস আলাপ করেছি, আলাপ করার পরে আসলো ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ইন প্র্যাকটিস করতে গেলে এই জিনিসগুলিকে মাথায় রাখতে হয়। বোঝা গেছে? ওকে, জি স্যার। আর তেমন কিছু নাই। আমরা আপনাদের তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে উই ক্যান ডিসকাস। এটা হলো আজকে আমাদের সেকেন্ড ক্লাস। ওকে, বাট ভেরি ইম্পর্টেন্ট। স্লাইডের সংখ্যা হয়তো কম, প্রথম ক্লাসে স্লাইডের সংখ্যা বেশি ছিল, বাট ইম্পর্টেন্ট ওয়ান। স্যার অফ টপিকে একটা কোশ্চেন করি, ওই জি, বিএটি অবশ্যই। তে রিটার্ন পার্সেন্টেজ কত? রিটার্ন, জি, রিটার্ন অর ড্যামেজ পার্সেন্ট। এইটা খুব বেশি না, খুব বেশি না, এটা 1%ও হবে না, লেস দেন দ্যাট। লেস দেন 1। হ্যাঁ, তা তো অবশ্যই। এটা হলো বিইটির, আমি সরি, আপনারা তো সিক্স সিগমা জানেন না? সিক্স সিগমা মানে কি? আপনার 1 বিলিয়ন ইয়েতে 3 পয়েন্ট কত 67 না কত ইনসিডেন্স হবে আর কি, কোয়ালিটি ডিফেক্ট। 10 লক্ষ প্রোডাকশনে 3.6 আপনার ডিফেক্ট অ্যালাউ। এটা হচ্ছে সিক্স সিগমার ফিলোসফি বা প্রিন্সিপাল। সিগারেট ইন্ডাস্ট্রি কিন্তু সিক্স সিগমা অ্যাচিভ করতে পারে না। 10 লক্ষ সিগারেট স্টিক আপনি প্রডিউস করবেন, অনলি 3টাতে ডিফেক্ট হবে না, আরো বেশি ডিফেক্ট হয়। বাট সেটা তারা কোয়ালিটি চেকিং এর মাধ্যমে ফ্যাক্টরিতে আটকে ফেলতে পারে, কোয়ারেন্টাইন করে সিস্টেমটা ওইভাবে ডেভেলপ করা। তারপরও অ্যাজ ইউ হ্যাভ আস্কড দ্যাট রিটার্ন আছে কিনা, অবশ্যই আছে, আছে, বাট পরিমাণটা অনেক কম, অনেকটা নিয়ন্ত্রিত। দুই একবার আপনার স্পটের কারণে হয়েছিল। সিগারেটের ক্ষেত্রে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো স্পট। সিগারেটের পেপার, প্যাকেট বলছি না কিন্তু, সিগারেটটা যখন কেউ বের করে ওই সাদা পেপারের উপর যদি স্পট থাকে, আপনারা দেখেছেন কিনা স্পট, এটা কনজিউমারের জন্য খুব বিরক্তিকর একটা জিনিস, তারা এটা লাইক করেন। সো এই স্পটের একবার ঢাকা টোবাকো যখন নেভি করতেছিল, আমি টকিং অ্যাবাউট 2010-12, তখন বিইটি ধসায় ফেলছিল একদম নেভির ভলিউম, বিকজ এত বেশি স্পট আসতেছিল যে ওইটাকে মানে হ্যান্ডেল করা খুব ডিফিকাল্ট হচ্ছিল। আর কম্পিটিশন তো সবাই কিন্তু নেগেটিভ ওয়ার্ড অফ মাউথ ক্যাম্পেইন কিন্তু প্রচার করে, এই নেভির প্রোডাক্ট খারাপ রে, এটা কি হয়েছে, একদম পুরো সেলস রিপ্রেজেন্টেটিভ আছে না, এটা হয়েছে, স্পট আসছে। ওরা রিটার্ন করতে মানে মার্কেট থেকে উইথড্র করে নিতে সময় নিচ্ছে, দেন বিএটি ক্যাপিটালাইজ দ্যাট। আমি এটা 10-12 সালের কথা বলতেছি। সো সিগারেটের ক্ষেত্রে এটা একটা অন্যতম জিনিস। যদি কোনো কারণে আপনার ড্যামেজ হয়, প্যাকেট ড্যামেজ হয়ে ভিতরে সিগারেট ভেঙে টেঙে গেছে, তখন আপনাকে ফিরে আনতে হবে। বাস ইটস ভেরি নিশ, ভেরি 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 নিশ ভলিউম। এটা 1%-এর থেকে অনেক অনেক কম। বাট রিটার্ন ম্যানেজমেন্ট ডেফিনেটলি আছে, এমন কোনো প্রোডাক্ট পাবেন না যে রিটার্ন ম্যানেজমেন্ট নাই। ওই যে বললাম ফ্যাক্টরিতে আপনার প্রোডাক্ট কোয়ালিটি অ্যাসুরেন্স কত স্ট্রং, সেটার উপর ভিত্তি করে আপনার প্রোডাক্টটা বাইরে যাবে কি যাবে না সেটাই। আজকে আপনার প্রোডাক্ট কোয়ালিটি অ্যাসুরেন্স যদি খুব স্ট্রং হয়, আপনি ফ্যাক্টরিতে আটকে ফেলতে পারবেন। আপনার সিস্টেমটা এইভাবে ডেভেলপ করা, আপনার চেকিং, আপনার ইন্সপেকশন এমন ভাবে আপনি সেট করে করতেছেন যাতে আপনার ধরা পড়ে যায় যে ইয়েতে। আর কোনো একটা সিগারেটের ভিতরে যদি সূক্ষ্ম কোনো প্রবলেম হয়, ওটা তো কনজিউমার ধরতে পারবে না, সূক্ষ্ম যদি প্রবলেম হয়। বাট একটা প্যাকেট ড্যামেজ হয়ে গেছে, ডিস্টরশন হয়ে গেছে, এটা ভিজিবল, যে কেউ বুঝবে। আপনি একটা সিগারেটের প্যাকেট নিয়ে যদি দেখেন প্যাকেটটা ট্যাপ খেয়ে গেছে, ইউ ডোন্ট ফিল গুড। আপনি সাবান একটা নিছেন হাতে, লাক্স সাবান, দেখেন যে থ্যাত লেগে গেছে এক জায়গায়, আপনি কি জেনে শুনে কিনবেন? এটা কোনোদিনও কিনবেন। সো কনজিউমার তো জাস্ট লাইক এ কিং। আপনি যখন কনজিউমারের ভূমিকা অবতীর্ণ হই, আমরা কি ছাড় দিই নাকি কোনো জিনিস?
বাজারে ইলিশ মাছ কিনতে যায় টিপা টুপা কাঁচা উঠায়া কত ভাবে দেখেন কেন? বিকজ এটি কনজিউমারের ধর্ম, এটি কনজিউমারের নেচার। সে যাই কিনবে দেখে শুনে বিবেচনা করেই সে কিনবে। সো রিটার্ন ম্যানেজমেন্ট প্রত্যেকটা অর্গানাইজেশন কি করতে হয়, প্রত্যেকটা প্রোডাক্টে কোনো কোনো প্রোডাক্টে বেশি, কোনো জায়গায় কম। যাদের ম্যানুফ্যাকচারিং কোয়ালিটি ভালো, যাদের প্রোডাক্ট কোয়ালিটি এসুরেন্স ভালো, তাদের কম বের হয় ফ্যাক্টরি থেকে। প্রসেসটা এমনভাবে ডিজাইন করা যাবে, তারপরও কম যাবে। এনি কোশ্চেন, এনি ফার্দার কোশ্চেন? No, sir. জি বলেন। কে বলছিলেন কথা? বাট আপনার যে 2টা ক্লাস হলো, কঠিন মনে হচ্ছে? না স্যার, তেমন কঠিন মনে হচ্ছে না, আলহামদুলিল্লাহ ইজি আছে। রিলেট না করুন। স্যার স্যার 2টা ক্লাস আমাদের শেষ হলো। না সবগুলি আমার সাথে যে 6টা ক্লাস আছে, আই হোপ আলহামদুলিল্লাহ সমস্যা হবে না আপনাদের, সমস্যা হবে না। এবং একটু চর্চা করবেন, রিলেট করার চেষ্টা করবেন। এই আলোচনার পরেও রেস্টটা ব্রেনে রাখেন যে এই আলাপ হচ্ছে, আমি দেখি তো একটু মিলায়া আমার প্র্যাকটিক্যাল ইয়ের সাথে ম্যাচ করাই দেখি, তখন দেখবেন আরো বেশি গেঁথে যাবে ব্রেন। চর্চা করতে হবে, খালি ক্লাস করলাম আর কিছু পড়লাম না, পরীক্ষার আগে যে আবার একটু ধরলাম, ওইটা করা যাবে না। মিলাইতে হবে এবং প্রতিদিন আপনার লার্নিংটাকে মালা গাঁথতে হবে। প্রতি ক্লাসেই দেখবেন নতুন নতুন জিনিস আপনি আসতেছেন, একটার সাথে একটা রিলেট করা জানতে হবে। রিলেট করতে পারলেই ইজি হবে। ট্রান্সপোর্টেশন আলাদা ক্লাস হবে, ওয়্যারহাউস আলাদা ক্লাস হবে, ঠিক আছে? তো সবগুলি আপনাদেরকে উপকার হবে আর কি। এবং প্র্যাকটিক্যালি যারা এগুলো ডিল করেছেন বা করছেন, তারা যখন একটু মিলাবেন আপনার প্রাত্যহিক জীবনের সাথে, প্রফেশনাল লাইফের সাথে, তখন দেখবেন যে অনেক ইজি মনে হচ্ছে। বাট কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করবেন। কনসেপ্ট, আমি বারে বারে বলছি, প্রিন্সিপাল কনসেপ্টটাকে মাথায় নিবেন, তাহলে একটু ঘুরে পেঁচাই দিলেও কনফিউজ হবেন না, ধরে ফেলতে পারবেন। আর এটা তো এই কারণে বলতেছে। আর নিজেরাও একটু ব্রেন খাটাইয়া একটু করবেন, চিন্তা করবেন এটা এইভাবে কেন হলো, ওইভাবে কেন হলো, তাইলে দেখবেন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। স্যার আমি একটা কোশ্চেন করি স্যার, এটা কিছুটা আমাদের কোর্স রিলেটেড, কিছুটা জব রিলেটেড, করতে পারি স্যার? জি বলেন। স্যার যেমন আমি কমার্শিয়াল ম্যানেজার হিসেবে আছি, এক্সপোর্ট ইম্পোর্ট ডকুমেন্টেশনে কাজ করি। এখন আমি লজিস্টিক পার্টটাও দেখতেছি, যেমন আমাদের হচ্ছে ইয়ান গুলো যেগুলো লোকাল সাপ্লায়ার থেকে নিয়ে আসে। জি বলেন। নেটওয়ার্ক কোনো ডিস্টার্ব করছে, আটকে গেছে মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, বাফারিং হচ্ছে। জি চিন্তা করি যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, আমি পিজিডিটা করতেছি এখানে, জব মার্কেটে আমার এটা ইয়েটা স্যার, পিজিডিটা কেমন ইমপ্যাক্ট করবে আমার ক্যারিয়ারের জন্য? আপনি যেহেতু কমার্শিয়াল দেখেন, কমার্শিয়ালের সাথে সাপ্লাই চেনের বিরাট একটা রিলেশনশিপ আছে, ঠিক আছে? কমার্শিয়াল ডিপার্টমেন্টের যে নাড়াচাড়া হয়, সেটার সাথে আপনার সাপ্লাই চেনের জ্ঞান থাকলে অবশ্যই এটা উপকার হবে, কোনো ডাউট নেই। বুঝে গেছে? কমার্শিয়াল কি লজিস্টিক বাদ দিয়ে কমার্শিয়াল হয়? না স্যার। তাইলে লজিস্টিক ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ সাপ্লাই চেন। আমরা যে এই এখন যে কোর্সটা নিয়ে কথা বলছি, 6 দিন ক্লাস হবে তো লজিস্টিক নিয়ে। আপনার ট্রান্সপোর্টেশন, নেগোসিয়েশন, এগ্রিমেন্ট, ভেন্ডর নেগোসিয়েশন, প্রকিউরমেন্ট, সিএনএফ এজেন্ট, ওয়্যারহাউস লিজিং করেন, ওয়্যারহাউসের আপনি ভাড়া নেন আরেকজনকে দিয়ে 3PL ভেন্ডরের মাধ্যমে। তারপর ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, গাড়ি কোথায় যাচ্ছে, কই কি মালামাল নিয়ে কই যেতেছে, কোথায়, এইগুলি তো সবই তো আপনার কমার্শিয়াল অ্যাক্টিভিটিস এর অংশ, তাই না? এটার জি সাথে স্যার। যুক্ত হবে পোর্ট অথরিটি, যুক্ত হয় আমি যতটুকু বুঝি, এটার সাথে সিএনএফ এজেন্ট যুক্ত হয়, এটার সাথে ট্যাক্সের যে হিসাব কিতাব করা হয় সেগুলো কিন্তু কমার্শিয়াল। প্রোফর্মা ইনভয়েস, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে প্রোফর্মা ইনভয়েস কেন করা হইতেছে, এলসি টার্মস এন্ড কন্ডিশন কি, আমি ইনকো টার্মস কি, ইনকো টার্মস গুলি যদিও আমাদের এখানে নাই, ইনকো টার্মস গুলিও ইম্পর্টেন্ট আপনার। এফওবি টার্মস কি, এফসিএ কি, এগুলো ডিটিটি কি, ডিপিপি কি, সিএফআর কি, জি স্যার। এগুলো কিছু আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। এগুলি কমার্শিয়াল ডিপার্টমেন্ট যারা দেখে তাদের অবশ্যই এটা বুঝতে হবে। আপনি নাইলে ধরবেন কেমনে? ধরতে হইলেও তো আপনার এই জ্ঞান লাগবে, তাই জি না? স্যার, এগুলো তো জানতে হয়, ইনকোটাম আপনার ইউসিপি 600, এগুলো তো কমার্শিয়াল একদম বেসিক।
হ্যাঁ, একদম বেসিক। সো কোনো কিছুই ভাইয়া, আমি মনে করি সাপ্লাই চেইন নাওয়াডেজ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফাংশন ইন এনি বিজনেস। তো সাপ্লাই চেইন জানাটা ফাইন্যান্সের লোকের জন্য উপকার, কমার্শিয়াল তো ইজ নাথিং বাট ফাইন্যান্সের পার্টি এটা। ইভেন মার্কেটিং এর লোক জন্য যদি একটু সাপ্লাই চেইন বুঝে নেয় তাহলে কিন্তু উপকারী আছে, সে আরো ভালো জ্ঞানের লিডারশিপের বহিঃপ্রকাশ ঘটাতে পারবে অর্গানাইজেশনে। সাপ্লাই চেইনের লোকেরও যেমন আমার তো এটা সেকেন্ড মার্কেটিং, সেমিস্টার, আমি দেখলাম মানে ফার্স্ট সেমিস্টার করার পরে নিজের ভিতরে একটা চেঞ্জ আসছে, অটোমেটিক আসে। কথা বলার সময়, মিটিং এ বা যে কোনোখানে একটা ভিতর থেকে একটা ফিল হয় যে আমি অনেক কিছু মোটামুটি জানি। রাইট, এরকম এই যে একটা যেটা feel বললাম চলে আসছে। কোরিলেট করা, বুঝতে পারা কেন বলতেছে, কি জন্য বলতেছে, একটার সাথে রিলেট করা। একটা ডিসিশন যে বলতেছে তখন আপনি বলতে এই ডিসিশনটা কেন চাইতেছে, এটা হইলে এই হবে ওই হবে। এই যে যে আন্ডারস্ট্যান্ডিং, রিলেট করতে পারা, এটা আপনি যত বেশি আপনার জ্ঞান অর্জন হবে এবং প্র্যাকটিক্যালি যত আপনি মিলাবেন, খালি জ্ঞান নিলাম কিন্তু প্রয়োগ করলাম না, তাইলে কিন্তু আবার হবে, তাইলে ব্রেনে বেশি দিন থাকবে না। সো ওইটাকে বাস্তবে প্রয়োগ করে ব্রেনে গাঁথতে হবে, মিলাইতে হবে কেন এটা, এই ডিসকাশনটা আমার ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য। সমস্ত ডিসকাশন আপনার ইন্ডাস্ট্রি, আপনার প্রোডাক্টের ক্ষেত্রে হুবহু নাও মিলতে পারে, কিন্তু ওই যে একটা কথা আছে কাস্টমাইজেশন, আপনি এখান থেকে বেসিক প্রিন্সিপাল যদি বুঝেন, আপনি যদি ফ্রেমওয়ার্কটা বুঝেন, আপনি কাস্টমাইজ করেও আপনার অ্যাঙ্গেলে এটাকে ফিট করতে পারেন। পুঁথিগত সমস্ত বিদ্যা তার হুবহু প্রয়োগ হয়, ওইটাকে কাস্টমাইজ করে নিতে হয়। ওইটা এই জন্যই তো প্রফেশনাল এক্সপিরিয়েন্স। নাইলে একটা ইঞ্জিনিয়ারিং পড়ে আইসা সে আইসা দামায়া ফাটায় ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, সেই তো তাইলে চাকরিতে সব ভালো হয়ে যেত। তাই কি হয় সবসময়? তা তো হয় না, বরঞ্চ যিনি অত ভালো রেজাল্ট করেন নাই সেই দেখা গেল চাকরিতে অনেক ভালো। কারণ স্যার। প্রফেশনাল লাইফে সাকসেস ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। আপনাকে প্রয়োগ করতে হবে, আপনার তখন লিডারশিপ কোয়ালিটি আপনাকে এক্সিবিট করতে হবে, রেজাল্ট আনতে হবে। তো এই রেজাল্ট আনতে গেলে আপনার জ্ঞান লাগবে, অবশ্যই নলেজ লাগবে, বাট নলেজ ইজ নট দি অনলি থিং। নলেজটাকে বাস্তবে প্রয়োগ করে টিম দিয়ে কাজটাকে তুলে আইনা রেজাল্ট দেওয়াটাই হচ্ছে আসল কাজ। নাহলে তো এটা সার্টিফিকেট সর্বস্ব হয়ে যাবে। ভাই আপনার এই এত ভালো সার্টিফিকেট দিয়ে আমার লাভ কি? আপনি তো কাজ করতে তুলতে পারতেছেন না, রেজাল্ট দিতে পারছেন, ফ্যাক্টশিট প্রোডাকশন হইতেছে না, আমার লাভ কি? আপনার এত ইঞ্জিনিয়ারিং জ্ঞান গল্প শুনে ওইটা একটা সময় ভালো লাগবে, তারপরে তো আপনার বস খাবে না, সে তো রেজাল্ট দেখতে চাবে, অর্গানাইজেশন তো রেজাল্ট দেখবে, তাই না? এখন আমরা যতই সাপ্লাই চেনে বড় বড় লেকচার দিই, আমরা যার যার কর্মক্ষেত্রে যদি মিনিমাম এগুলোকে প্রয়োগ না করতে পারি, ভ্যালু এডিশন না করতে পারি, ইমপ্রুভমেন্ট না আনতে পারি, কস্ট সেভিংস না করতে পারি, তাহলে তো কোনো লাভ নাই। বুঝা গেছে? ওইটা হচ্ছে সামারি। তাহলে তো সম্পূর্ণ একাডেমিক হয়ে গেল। আমরা তো কেউই একাডেমিক সাইডের লোক, আমরা সবাই প্রায়োগিক লোক, প্রফেশনালি আমরা এটা প্রয়োগ করি সাপ্লাই চেইন। এই জন্যই তো আপনারা আসছেন এ ধরনের একটা কোর্স করতে। প্রায়োগিক ব্যবহারিক অংশে আছি আমরা, নলেজটাকে নিয়ে প্রয়োগ করে স্কিলে রূপান্তর করা। খালি নলেজ নিলেই হবে না, প্রয়োগ করতে হবে, তাইলে ওইটা গেঁথে থাকবে। একটা বেস্ট প্র্যাকটিস যদি আপনি করে আসেন, সারা জীবন মনে থাকবে, ভুলতে পারবেন না কোনোদিন, কারণ আপনি নিজে করেছেন, হাতে কলমে করেছেন। হাতে কলমে শিক্ষা কোনোদিন ব্রেন থেকে যায় না। ওকে, এনি কোশ্চেন? স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর কোশ্চেন না থাকলে আমরা শেষ করি, আজকে যেহেতু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। জি আগামী স্যার 4 তারিখে দেখা হবে, 4 এপ্রিল, ঈদের পরে। ঈদের পরে আমাদের থার্ড জি ক্লাস স্যার। হবে। ইন দি ওকে মিন স্যার, টাইম থ্যাংক এনজয় ইউ ইউর স্যার। ঈদ। ভালো থাকেন, যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঈদ করবেন, উইশিং ইউ হ্যাপি ঈদ, সেফ জার্নি, ভালোভাবে থাকেন, ফ্যামিলির সাথে ঈদ উদযাপন করেন সুন্দরভাবে। ইনশাল্লাহ ঈদের পরে দেখা হবে। আল্লাহ হাফেজ স্যার, স্যার। আপনি কোথায় ঈদ করবেন স্যার? ঈদ মোবারক আমি স্যার। আমি 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 ঢাকায় আছি। স্যার, আমি রংপুর যাবো স্যার স্যার, ইনশাল্লাহ, অনেক জি। দূরের জার্নি। না না, ইনশাল্লাহ আগের স্যার। থেকেই বুক টুক করে রাখেন, কারণ 11th আওয়ারে আগাম স্যার ঈদের শুভেচ্ছা রইলো স্যার। জি জি, আপনারাও ভালো থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার, স্যার। ঈদ মোবারক স্যার। ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে